কমেন্ট যাতে পড়তে পারি। শুরু। আসসালামু আলাইকুম। এইচএসসি 25 ব্যাচের সুপ্রিয় শিক্ষার্থীরা, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। অলরেডি আজকে ফিনান্স সেকেন্ড পেপার পরীক্ষার মাধ্যমে আমাদের কমার্সের স্টুডেন্টদের এইচএসসি পরীক্ষা প্রায় শেষ হয়ে গেল বলা চলে। আর মাত্র একটি পরীক্ষা সম্ভবত বাকি আছে, সেটি হচ্ছে 17 তারিখে পরীক্ষা, আমাদের কমার্সের লাস্ট পরীক্ষা 17 তারিখ। বাট যেহেতু মাঝখানে একটা লম্বা সময়ের গ্যাপ আমরা পাচ্ছি, এই সময়টুকুতে আসেন বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতি সম্পর্কে অল্প অল্প করে ধারণা নেওয়া শুরু করি। কারণ এইচএসসি পরীক্ষা শেষ হয়ে যাওয়ার পরপরই আপনার জন্য যে যাত্রাটা শুরু হতে যাচ্ছে সেটা হচ্ছে বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতির যাত্রা। এবং এই যাত্রাটা কোনো সহজ রাস্তা নয়, এটা একটা যুদ্ধক্ষেত্র। কারণ এখানে বিশ্ববিদ্যালয়ে যে পরিমাণ আসন থাকে তার তুলনায় পরীক্ষার্থীর সংখ্যা কয়েক গুণ থাকে, অনেক বেশি। এবং এখানে আসলে চান্স পাওয়ার জন্য আপনাকে হতে হবে কৌশলী, আপনাকে হতে হবে বিচক্ষণ, আপনাকে হতে হবে মেধাবী, সবচাইতে ইম্পর্টেন্ট বিষয় আপনাকে হতে হবে পরিশ্রমী। আর যিনি পরিশ্রমী হবেন তার পক্ষে বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার রাস্তাটা অনেক সহজতর হয়ে যাবে। যদি আপনার এসএসসি এবং এইচএসসি জিপিএ অনেক ভালো থাকে তাহলে আপনি হয়তোবা অন্যদের তুলনায় একটু সামনে এগিয়ে থাকবেন, কিন্তু এই সামনে এগিয়ে থাকার মানে এই না যে আপনার আসনটি নিশ্চিত হচ্ছে। সো এইচএসসি 25 ব্যাচের কমার্সের শিক্ষার্থীরা যারা, একটু দ্রুত আমাদের এই লাইভটিতে জয়েন হবেন। আমরা আজকের ক্লাসে হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিভাবে প্রস্তুতি নিব আমরা কমার্সের স্টুডেন্টরা, ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিভাবে আমরা আসলে চান্স পেতে পারি, ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার জন্য কোন কোন বিষয় থেকে প্রশ্ন এসে থাকে, এখানে এমসিকিউতে নাম্বার কত, রিটেনে নাম্বার কত, আমার ভর্তি পরীক্ষা দেওয়ার যোগ্যতাটাই বা কী, এখানে পাস নম্বরের কোনো বিধিবিধান আছে কি না, আমাকে ন্যূনতম কত নাম্বার পেলে পাস হিসেবে বিবেচনা করা হবে, রিটেনের ক্ষেত্রে কত ন্যূনতম নাম্বার পেতে হবে, এমসিকিউতে দাগানো উত্তর সঠিক হলে আমি নাম্বার পাবো, দাগানো উত্তর ভুল হলে কত নাম্বার কাটা যাবে, আসলে আমার ঢাকা বিশ্ববিদ্যালয় কমার্সের জন্য সিট কতটা, আমার জন্য আসলে বরাদ্দকৃত সিট কয়টা, ইত্যাদি বিভিন্ন রকমের প্রশ্ন আমাদের মনের মধ্যে ঘুরপাক খায়। আর যারা কমার্সের স্টুডেন্টদের তাদের বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দেওয়ার ক্ষেত্রে যে সাবজেক্টটা সবচাইতে বেশি দ্বিধাগ্রস্ত করে তোলে, যে সাবজেক্টটা সবচাইতে বেশি আতঙ্কিত করে তোলে কমার্সের স্টুডেন্টদের, সেই সাবজেক্টটার নাম হচ্ছে হিসাব বিজ্ঞান। হিসাব বিজ্ঞান আমরা খুব ভালো পারি, খুব ভালো জানি, কিন্তু সমস্যা হচ্ছে ইন্টারমিডিয়েটের যে সিলেবাস তার সাথে বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতির কিছুটা পার্থক্য রয়েছে। সেই পার্থক্যের জায়গাগুলো কি কি? আর আমরা অনেকেই জানি যে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় নাকি আবার ক্যালকুলেটর ব্যবহার করা যায় না। এই কথাটা শুনলেই অনেকের অন্তরাত্মা কেঁপে ওঠে, আমি ক্যালকুলেটর ছাড়া যোগ বিয়োগ গুণ ভাগ কীভাবে করব? সো ইত্যাদি নানাবিধ প্রশ্নের এই প্রশ্নগুলোর সমাধান নিয়েই আমরা হাজির হয়েছি ইনশাল্লাহ। আজকের ক্লাসটিতে আপনার মনের মধ্যে যতগুলো প্রশ্ন আছে সবগুলো ইনশাল্লাহ সমাধান হয়ে যাবে। সো সবাই সবার বন্ধুদেরকে একটু মেনশন করে দেন, এবং যারা যারা ক্লাসটিতে জয়েন হয়েছেন যার যার টাইম লাইনে দয়া করে ক্লাসটি শেয়ার করে রাখবেন, যাতে পরবর্তীতে আপনি এই ভিডিওতে আরেকবার দেখে যাতে আপনার পূর্ণাঙ্গ ধারণাটা তৈরি হয় যে আসলে হিসাব বিজ্ঞানের প্রস্তুতিটা আমাকে কিভাবে নেওয়া উচিত, কিভাবে আমাকে শুরু করতে হবে, ইত্যাদি যে বিষয়গুলো, এগুলো যাতে বারবার আপনার মনের মধ্যে জাগ্রত হয়। এগুলোর জন্য আপনার ভিডিওটি আপনার টাইমলাইনে শেয়ার করে রাখুন, আপনার বন্ধুবান্ধবদের মধ্যে ছড়িয়ে দিন। আপনাকে কোচিং আপনি যেখানেই করেন, যদি আপনি আসলে চান্স পেতে চান, চান্স পেতে হলে আপনাকে কি করণীয়, সেই বিষয়গুলো সম্পর্কে আমি আপনাদেরকে আজকে ধারণা দেওয়ার চেষ্টা করব। ওকে, অনেকেই আমাদের সাথে জয়েন হয়েছেন, যারা যারা জয়েন হয়েছেন, কাজী মনিরুজ্জামান, তামান্না ইসলাম, তারপর হচ্ছে মেহেদি হাসান, আরাফাত, ওকে, আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। সবাই একটু যার যার টাইমলাইনে অবশ্যই ক্লাসটি শেয়ার করে দিবেন, এবং হচ্ছে আমরা সবাই মিলে জম্পেশ আকারে যাতে একটা ক্লাস করতে পারি সেই মনোবাসনা এবং সেই ইচ্ছা এবং আগ্রহ নিয়ে আমরা শুরু করে যাচ্ছি। আমরা স্লাইডে দেখতে পাচ্ছি এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোগো, বহুল পরিচিত একটা লোগো। আর তার পাশেই যেই জায়গাটা দেওয়া আছে এটা হচ্ছে আমাদের স্বপ্নের এফবিএস, ফ্যাকাল্টি অফ বিজনেস স্টাডিজ। ফ্যাকাল্টি অফ বিজনেস স্টাডিজের এই যে চত্বরটা, এই যে মেন গেটটা পার হয়েই আপনার সামনে একাডেমিক বিল্ডিং। এই একাডেমিক বিল্ডিংয়ে হচ্ছে ফিনান্স ডিপার্টমেন্টের ক্লাস হয়।
এই একাডেমিক বিল্ডিংয়ে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের ক্লাস হয়, এখানে মার্কেটিংয়ের ক্লাস হয়, ম্যানেজমেন্টের ক্লাস হয়। এই একাডেমিক বিল্ডিংটার একটু পাশেই বিশাল 11 তলা হচ্ছে MBA বিল্ডিং, সেখানে BBA এর অন্যান্য বাকি যে 5টা সাবজেক্ট সেগুলোর ক্লাস হয়। তো এই স্বপ্নের গন্তব্যে, স্বপ্নের ঢাকা বিশ্ববিদ্যালয়ে যদি আমরা চান্স পেতে চাই, আসলে কি করণীয়, হিসাব বিজ্ঞান বিষয়ে কি করব আমরা, তা জানার জন্যই, তা বোঝার জন্যই আজকের ক্লাস। সো ক্লাসের শুরুতেই আমরা আমাদের স্বপ্নটাকে একটু মজবুত করতে চাই। সবার মনের মধ্যে, কমার্সের স্টুডেন্টদের মনের মধ্যে জাস্ট একটাই ছবি যেন ভাসে, সেটা কি FBS এর গেট। আমাকে এই গেট দিয়ে ঢুকতে হবে, আমি এই গেট দিয়ে ঢুকবো অপরিচিত কেউ হিসেবে না, আমি এই গেট দিয়ে ঢুকতে চাই এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হয়ে, যাতে আমার নামের পাশে ঢাবিয়ান ট্যাগটা যাতে থাকে, আমি যাতে খুব গর্ব সহকারে বলতে পারি যে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজনেস ফ্যাকাল্টিতে পড়ি। সো যারা নিজেদের নামের পাশে এই পরিচয়টা যুক্ত করতে চান, তারা অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত এই ক্লাসটিতে থাকবেন আশা করছি। ওকে, আর বেশি কথা না বাড়িয়ে আসেন আমরা আমাদের আজকের হিসাব বিজ্ঞান বিষয়ের প্রস্তুতি সম্পর্কে জানা শুরু করি। ওকে, আমরা নেক্সট স্লাইডে যেটা দেখব, এখানে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া আছে। এই তথ্যগুলো অলরেডি আমরা বিভিন্ন জায়গা থেকে জেনে শুনে মোটামুটি একদম আমরা ওয়াকিবহাল। তারপরও জাস্ট আমি যেহেতু একটা ফর্মাল ক্লাস, কিছু বিষয় আপনাদেরকে একটু জাস্ট বলবো, নোট ডাউন করে রাখেন আপনার মেমোরিতে, খাতার মধ্যে লেখার দরকার নাই, জাস্ট মেমোরিতে সেট আপ করে রাখেন যে আপনাকে যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে হয়, তাহলে আপনার SSC এবং ইন্টারমিডিয়েট এর টোটাল GPA লাগবে হচ্ছে 7.50, টোটাল GPA লাগবে 7.50, এবং SSC ইন্টারের কোনোটাতেই ন্যূনতম 3 এর নিচে হওয়া চলবে না। তাহলে ন্যূনতম 3 লাগবে GPA, এবং দুইটার যোগফল লাগবে 7.50, একটা ন্যূনতম রিকোয়ারমেন্ট। এই রিকোয়ারমেন্টটা বাংলাদেশের কমপক্ষে নিয়ার অ্যাবাউট প্রায় 50,000 প্লাস স্টুডেন্টদের এই যদি বেশি GPA আছে অবশ্যই। সো এই যে GPAটা খুবই ন্যূনতম একটা GPA, তার মানে খুব ন্যূনতম মানের একটা GPA থাকলেই আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা দেওয়ার জন্য যোগ্য হিসেবে বিবেচনা করছেন। ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার কমার্স ফ্যাকাল্টিতে যে সাবজেক্টটা সমস্যা তৈরি করবে আপনার, সেটা হচ্ছে এই ইংরেজি বিষয়, যেখানে ন্যূনতম 5 নাম্বার পেয়ে আপনাকে পাস করতে হবে। এই ইংরেজি ছাড়া অন্য আর কোনো সাবজেক্টে এরকমের বিষয়ভিত্তিক পাস করা কোনো ধরাবাধা নাই। সো ইংরেজি বিষয় নিয়ে একটু আগেই আমাদের ইংরেজি বিষয়ের ক্লাস হয়ে গিয়েছে, ইংরেজি বিষয়ের আরও ক্লাস হবে ইনশাল্লাহ। মহসিন স্যার আপনাদেরকে ইংরেজি বিষয়ে কীভাবে 5 নাম্বার তুলতে হবে, শুধু 5 নাম্বার না, কীভাবে ইংরেজিতে সর্বোচ্চ নাম্বার পেতে হবে, এই সম্পর্কে তিনি আপনাদেরকে ধারণা দিয়ে রাখবেন। এবং মনে রাখতে হবে MCQ অংশে ইংরেজিতে ন্যূনতম 5 পাওয়ার পাশাপাশি সর্বমোট আপনাকে 24 নাম্বার পেতে হবে MCQ অংশে, আর রিটেন অংশে ন্যূনতম 12 নাম্বার থাকা লাগবে। এটা জাস্ট পাস মার্ক। সো আমরা তো কেউ পাশের চিন্তা করতেছি না, আমরা চিন্তা করতেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার, আমরা স্বপ্ন দেখব ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফার্স্ট হওয়ার। সো এই সমস্ত ছোটোখাটো বিষয় নিয়ে আমরা বিন্দুমাত্র টেনশন হওয়ার কোনো দরকার নাই। ইনশাল্লাহ 5 নাম্বার তো আসবেই, সর্বোচ্চ নাম্বারটাই আমরা নিশ্চিত করতে পারবো। আর MCQ এবং রিটেন দুটা মিলে ন্যূনতম আপনাকে 40 নাম্বার পাওয়া লাগবে। MCQ অংশে দাগানো উত্তর সঠিক হলে আপনি পাবেন 1, আর যদি ভুল হয়ে যায় 0.25 নাম্বার কেটে নেওয়া হবে। আমরা জানি ঢাকা বিশ্ববিদ্যালয়ে MCQতে টোটাল হচ্ছে 60 মার্কস, আর রিটেনে মার্কস হচ্ছে কত, 40। তাহলে এই 60 এবং 40 মিলে টোটাল কত নাম্বারের ভর্তি পরীক্ষা হচ্ছে, 100 নাম্বারের ভর্তি পরীক্ষা। MCQতে আপনি সময় পাবেন 45 মিনিট, রিটেনের জন্য সেম সময় পাবেন হচ্ছে 45 মিনিট, অর্থাৎ 90 মিনিটের একটা পরীক্ষা। 90 মিনিটের একটা পরীক্ষাতে আপনাকে MCQ অ্যান্সার করতে হবে, রিটেনও অ্যান্সার করতে হবে। এই তথ্যগুলো আমরা সকলেই জানি। MCQ অংশে বাংলা, ইংরেজি, অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট, মার্কেটিং অথবা ফিনান্স, প্রত্যেকটাতে MCQতে 12টা করে কোশ্চেন দেওয়া থাকবে। সো 5টা সাবজেক্ট যদি আপনি অ্যান্সার করবেন 5 12 60, এ হলো MCQর 60 মার্কস। আর রিটেনের ক্ষেত্রে 40 নাম্বার, ঠিক সেম সাবজেক্টগুলো প্রত্যেকটার জন্য 8 নাম্বার করে হচ্ছে বরাদ্দ। তাহলে যেহেতু আপনি 5টা সাবজেক্টের অ্যান্সার করবেন, রিটেনে যদি প্রত্যেকটাতে 8 মার্কস হয়ে থাকে, তাহলে আপনার রিটেনে টোটাল মার্কস হচ্ছে কত, 40 মার্কস। সো এই বিষয়গুলো ধাপে ধাপে ধীরে ধীরে আমরা সবাই ক্লিয়ার হতে পারবো। সো এগুলো নিয়ে আমাদের টেনশন করার দরকার নাই। মানবন্টনটা আমরা সবাই মোটামুটি জানি। সো জাস্ট মানবন্টনটা আপাতত মাথায় রাখেন, আরও বিস্তারিত আলোচনা ইনশাল্লাহ হবে। আসেন আমরা পরবর্তী স্লাইডে দেখার চেষ্টা করি। পরবর্তী স্লাইডে যেটা দেখব, এইটাই হচ্ছে আজকের ক্লাসের মূল আকর্ষণ।
এই জায়গাটা যদি একটু মনোযোগ দিয়ে খেয়াল করার চেষ্টা করি আমরা, এখানে হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার প্রশ্ন যেটা হয়েছিল লাস্ট, কারণ একটা এমসিকিউ পরীক্ষা বাতিল হয়ে যায়, পরবর্তীতে সেই এমসিকিউ পরীক্ষাটা আবার নেওয়া হয়, সেই পুনরায় যে পরীক্ষাটা নেওয়া হয়েছে সেই পুনঃ পরীক্ষার যে এমসিকিউ প্রশ্নগুলো ছিল সেই এমসিকিউ প্রশ্নের একটা ব্যবচ্ছেদ বা একটা অ্যানালাইসিস আমাদের সামনে আমরা দেখতে পাচ্ছি। এখানে টোটাল কোশ্চানের সংখ্যা হচ্ছে টোটাল কয়টা, এমসিকিউতে মোট হচ্ছে টোটাল কোশ্চান কয়টা, 12টা। 12টা কোশ্চানের মধ্যে থিওরিটিক্যাল কোশ্চানের সংখ্যা হচ্ছে 8, আর ম্যাথমেটিক্যাল কোশ্চান অর্থাৎ গাণিতিক সমস্যা অঙ্ক কয়টা আসছে, 4টা। আমরা অনেকেই আবেগের আতিশয্যে বলে ফেলার চেষ্টা করি যে ঢাকা ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষাতে খালি ম্যাথ আসে, প্রচুর ম্যাথ আসে। আমরা অ্যাকাউন্টিংয়ের টিচাররা, আপনার অ্যাকাউন্টিংয়ের স্টুডেন্টরা অ্যাকাউন্টিংয়ের ম্যাথ করতে অনেক পছন্দ করি, তো আমরা অনেকে আবেগের আতিশয্যে বলে ফেলি হ্যাঁ ভর্তি পরীক্ষাতে 7টা 8টা করে ম্যাথ আসে। ভাই 7টা 8টা করে ম্যাথ আসার জায়গা তো নাই, প্রশ্ন আসবে কয়টা, 12টা, এর মধ্যে 7টা 8টা যদি ম্যাথই হয় তাহলে এটা স্ট্যান্ডার্ড প্রশ্ন হয় না। সো স্ট্যান্ডার্ড প্রশ্নের ক্ষেত্রে ধরে নিতে পারেন ভর্তি পরীক্ষায় 4 অথবা 5টা, বড় জোরে গেলে 6টা ম্যাথ আসতে পারে, এর বেশি আসার পসিবিলিটি খুবই কম। সো এইভাবেই আপনাকে হচ্ছে ম্যাথগুলো আপনাদেরকে নিয়ে একটা ভয় দেখানো হয় যে প্রচুর পরিমাণে ম্যাথ আসে, অ্যাকাউন্টিং কঠিন। স্যার অ্যাকাউন্টিং মোটেও কঠিন না, অ্যাকাউন্টিং সহজ যদি আপনি সহজ মনে করে শিখেন, আর যদি আপনি কঠিন মনে করা শুরু করেন তাহলে তো হলোই। সো অ্যাকাউন্টিং আমরা মোটেও কঠিন মনে করব না, অ্যাকাউন্টিংকে আমরা সহজ মনে করে শেখার চেষ্টা করি। ওকে, ফিনান্স ম্যানেজমেন্টের রিটেন আছে স্যার, কমার্স ফ্যাকাল্টির প্রত্যেকটা সাবজেক্টে এমসিকিউ, প্রত্যেকটা সাবজেক্টের জন্যই রিটেন কোশ্চেন আছে। ফিনান্সে যেমন আপনার এমসিকিউ যদি অ্যান্সার করেন তাহলে ফিনান্সে রিটেন অ্যান্সার করবেন, আপনি ফিনান্সের পরিবর্তে মার্কেটিং যদি অ্যান্সার করেন মার্কেটিংয়ের এমসিকিউ অ্যান্সার করলে মার্কেটিংয়ের রিটেন অ্যান্সার করতে হবে। প্রত্যেকটা সাবজেক্টে রিটেন কোশ্চেন থাকে। ওকে ওকে, কারো কোনো কোশ্চেন যদি থেকে থাকে সাথে সাথে তারা কমেন্টে লিখে রাখবেন, আমি আমার সময় সুযোগ মতো কমেন্ট দেখে রিপ্লাই অবশ্যই আপনাদেরকে দিয়ে দিব। ওকে, খেয়াল করি আমরা এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে 12টা কোশ্চেন, এর মধ্য থেকে আমাদের প্রবলেমের জায়গা যেটা, ভয়ের জায়গা যেটা, সেটা হচ্ছে ম্যাথ। তাহলে স্যার ম্যাথ আসছে কয়টা, 4টা। কোন কোন টপিক থেকে আসছে আসেন সেই টপিকগুলো আমরা একটু দেখার চেষ্টা করি। এই যে আমরা একটু আলাদা করে কালার দিয়ে দেখাইছি, এই যে কোশ্চেন নাম্বার 5, এই 5 নাম্বার কোশ্চেনটা এর একটা ম্যাথ যেটা আসছে হচ্ছে মজুদ পণ্যের হিসাব রক্ষণ টপিক থেকে। তারপরে 8 নাম্বার যে প্রশ্নটা এটা আসছে হচ্ছে বাট্টা টপিক থেকে। 10 নাম্বার এটা অংশীদারি ব্যবসায়ের নতুন অনুপাত বের করা সংক্রান্ত প্রশ্ন, আমরা একটু পরেই কোশ্চেনগুলো সলভ করব। আর লাস্ট কোশ্চেনটা ছিল খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক যার নাম হচ্ছে অনুপাত বিশ্লেষণ। এই 4টা টপিক থেকে 4টা ম্যাথ আসছে, আর বাকি সবগুলোই ছিল হচ্ছে থিওরি। আসেন থিওরির নামগুলো একটু জেনে রাখি। থিওরির নামগুলো জানলে হবে কি, হবে হচ্ছে আপনার বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষাতে কোন কোন জায়গা থেকে প্রশ্ন আসে, কোন অধ্যায় থেকে আসে, সেই নামগুলো আপনার মনের মধ্যে আস্তে আস্তে গাঁথতে শুরু করবে, আপনি নামগুলোর সাথে পরিচিত হয়ে থাকবেন। আসেন একবার আমরা দেখে যাই। প্রথম প্রশ্নটা হচ্ছে হিসাব বিজ্ঞান তথ্যের ব্যবহারকারী টপিক থেকে, অর্থাৎ এটা হচ্ছে আপনাদের অ্যাকাউন্টিং ফার্স্ট পেপারের প্রথম যেই চ্যাপ্টারটা হিসাব বিজ্ঞান পরিচিতি, সেই চ্যাপ্টারের প্রশ্ন হিসাব বিজ্ঞান তথ্যের ব্যবহারকারী। 2 নাম্বারটা হচ্ছে সমাপনী দাখিলা থেকে আসা। 3 নাম্বার খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার, সেটার নাম হচ্ছে হিসাব সমীকরণ। হিসাব সমীকরণ থেকে প্রত্যেক বছরেই প্রশ্ন এসে থাকে, কারণ হিসাব সমীকরণ ছাড়া আসলে অ্যাকাউন্টিংয়ের কোশ্চেন হতেই পারে না। সো হিসাব সমীকরণ থেকে ন্যূনতম একটা করে কোশ্চেন থাকবেই, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার। 4 নাম্বার হচ্ছে মজুদ পণ্যের হিসাব রক্ষণ। খেয়াল করবেন মজুদ পণ্যের হিসাব রক্ষণ চ্যাপ্টারটা থেকে থিওরিটিক্যাল কোশ্চেন যেমন ছিল, ম্যাথমেটিক্যাল কোশ্চেন ছিল। তারপরে 6 নাম্বার কোশ্চেনটা হচ্ছে অ্যাকাউন্টিং সেকেন্ড পেপারের টপিক যৌথ মূলধনী কোম্পানির মূলধন, এই চ্যাপ্টার থেকে আসা প্রশ্ন। 7 নাম্বার ওই সেম অধ্যায় যৌথ মূলধনী কোম্পানির মূলধন, তাহলে যৌথ মূলধনী কোম্পানির মূলধন চ্যাপ্টার থেকে দুইটা প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি, তার মানে এইটাও একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। ওকে, নাম্বার 9 উৎপাদন ব্যয়, খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ, ম্যাথের জন্য যেমন গুরুত্বপূর্ণ, থিওরির জন্য একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার উৎপাদন ব্যয়। এই দেখেন উৎপাদন ব্যয় থেকে আরও একটা থিওরি, তাহলে উৎপাদন ব্যয় চ্যাপ্টার থেকে আমরা কয়টা থিওরি পাচ্ছি, 2টা থিওরি পাচ্ছি। উৎপাদন ব্যয় থেকে আসছে 2টা, যৌথ মূলধনী কোম্পানির মূলধন এখান থেকে আসছে কয়টা, 2টা। মজুদ পণ্যের হিসাব রক্ষণ এখান থেকে প্রশ্ন আসছে কয়টা, 2টা। তাহলে দেখেন 3টা চ্যাপ্টার ভালো মতো পড়লে 6টা কোশ্চেন শিওর আপনি কমন পেয়ে যাবেন। সো আশা করি অধ্যায়ের নামগুলো মোটামুটি আমরা বুঝতে পারছি। এবার আসেন আমরা রিয়েল কোশ্চেনগুলো দেখার চেষ্টা করি যে আসলেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার প্রশ্নটা
দেখতে কী রকমের হয়, এগুলো সলিউশন কিভাবে করতে হয়, এগুলো আমরা ধীরে ধীরে জানার চেষ্টা করি। ওকে, একটা কমেন্ট দেখতে পাচ্ছি, গ্রুপ সাবজেক্টে রিটেন পার্টে 8 মার্কের জন্য প্রতিটি কোশ্চানে 1 মার্ক করে শর্ট কোশ্চান আকারে আসে। জি, আপনি ঠিক বলছেন মাহিমা, এইখানে শর্ট কোশ্চেন মানে হচ্ছে জাস্ট এক কথায় প্রকাশ টাইপের উত্তর। আমরা রিটেন কোশ্চেন আপনাদেরকে দেখাবো, সেখানে বিস্তারিত আপনারা জানতে পারবেন। যেহেতু 1 নাম্বারে করে কোশ্চেন, আপনি তো 3-4 লাইন লিখতে পারবেন না। ইভেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় রিটেনের জন্য আলাদা খাতা দিয়ে দিচ্ছে আপনাকে, এবং সেখানে দাগ দিয়ে দেওয়া থাকে যে কতটুকু অংশের মধ্যে আপনাকে উত্তর লিখতে হবে। সো যতটুকু দাগ দেওয়া থাকে সেখানে 1 লাইনের বেশি চাইলেও আপনি লিখতে পারবেন না। আর যদি কাটাকাটি করেন তাহলে তো আর লেখার জায়গা অবশিষ্ট থাকেই না। সো যেহেতু প্রত্যেকটা 1 মার্কের করে কোশ্চেন, 1 লাইনের মধ্যেই আপনাকে টু দ্য পয়েন্টে অ্যান্সারগুলো লিখতে হবে। ইনশাল্লাহ আমরা রিটেন কোশ্চেন যখন পড়াবো তখন আরও বিস্তারিত রিটেন নিয়ে ডিসকাশন করব। ওকে, আসেন খেয়াল করি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার কোশ্চেন নাম্বার 1। কোশ্চেন নাম্বার 1, আজকের ক্লাসে আমি খুব বেশি বিস্তারিত ব্যাখ্যা দিতে যাব না কোশ্চেনের ক্ষেত্রে, জাস্ট আপনাদেরকে কোশ্চেনগুলো দেখাবো, অ্যান্সারটা বলে দিব কিভাবে এটা হলো, কেন এটা হলো না, ব্যাখ্যা বিশ্লেষণ পরে জানা যাবে। আপাতত শুধু বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন সম্পর্কে আমরা একটু ধারণা নেওয়ার চেষ্টা করি, কোন টপিকের প্রশ্ন সেটা জানার চেষ্টা করি, এবং সেটার অ্যান্সারটা কি জাস্ট একটু দেখে রাখি, শুনে রাখি। পারতেই হবে নট নেসেসারি, বুঝতেই হবে নট নেসেসারি, জানাটা ইম্পর্টেন্ট। আপনি আপাতত শুধু জানতে থাকেন, শুনতে থাকেন, তাহলে আপনার জ্ঞানের ভান্ডারটা সমৃদ্ধ হবে। আর শুরুতেই যে লোগোটা দেখাইছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের FBS এর গেট, এই ছবিটা আস্তে আস্তে ঝাপসা থেকে উজ্জ্বলতর হতে থাকবে আপনার। আসেন দেখি কোয়েশ্চেন নাম্বার 1, কাদের জন্য আর্থিক বিবরণী প্রাথমিকভাবে প্রস্তুত করা হয়? আর্থিক বিবরণী প্রস্তুত করা হবে ফর হোম, কাদের জন্য, কারা, এরা কারা, এদেরকে খুঁজে বের করতে হবে। ওকে, আসেন এদেরকে খুঁজে বের করি। ভাইয়া ধর্মের সম্পর্কে কিছু বলেন। স্যার ধর্মের সম্পর্কে আমি কি বলবো? ওকে, আচ্ছা, তাহলে কাদের জন্য আর্থিক বিবরণী প্রস্তুত করা হয়? আর্থিক বিবরণীগুলো কি কি? আর্থিক বিবরণীগুলো আমরা জানি যে বিশদ আয় বিবরণী, তারপরে হচ্ছে মালিকানা সত্ত্ব বিবরণী, তারপর হচ্ছে আর্থিক অবস্থার বিবরণী বা উদ্বৃত্তপত্র, তারপর হচ্ছে নগদ প্রবাহ বিবরণী। এই যে বিবরণীগুলো, এগুলা হচ্ছে আর্থিক বিবরণী। আর এই আর্থিক বিবরণীগুলোর মাধ্যমে আমরা যে প্রস্তুত করব আর্থিক বিবরণী, এই আর্থিক বিবরণীগুলোর মাধ্যমে আমরা তথ্য সরবরাহ করব। আর্থিক বিবরণীর মাধ্যমে কি সরবরাহ করা হবে স্যার? তথ্য সরবরাহ করা হবে। প্রশ্ন হচ্ছে এই তথ্যগুলো আমরা সরবরাহ করব কাদের নিকট? তথ্যগুলো সরবরাহ করা হবে অবশ্যই হিসাব বিজ্ঞান তথ্যের ব্যবহারকারীদের নিকট। তাহলে অ্যান্সারটা হওয়া উচিত ব্যবহারকারী থেকে। এখন ব্যবহারকারী তো 2 প্রকার, যাদের অবস্থান প্রতিষ্ঠানের ভিতরে তারা হচ্ছে আভ্যন্তরীণ ব্যবহারকারী, যাদের অবস্থান প্রতিষ্ঠানের বাইরে তারা কি বহিস্থ বা বাহ্যিক ব্যবহারকারী। আর এই বহিস্থ বা বাহ্যিক ব্যবহারকারী যারা, এই বহিস্থ বা বাহ্যিক ব্যবহারকারী যারা, তাদের জন্যই এই আর্থিক বিবরণী মূলত প্রস্তুত করা হয়। তাহলে এই আর্থিক বিবরণী প্রস্তুত করার মাধ্যমে তথ্য সরবরাহ করা হয় কাদের নিকট? বহিস্থ ব্যবহারকারীদের নিকট। সো এই কোশ্চেনটার অ্যান্সার হবে হচ্ছে অপশন নাম্বার বি, বহিস্থ ব্যবহারকারী বা বাহ্যিক ব্যবহারকারী। বাহ্যিক ব্যবহারকারী যেমন দেনাদার বা প্রাপ্য হিসাব, পাওনাদার বা প্রদেয় হিসাব, ব্যাংক, অথবা বলা যেতে পারে সরকারের বিভিন্ন নিয়ন্ত্রক সংস্থা, এদেরকে বলা হয় বহিস্থ বা বাহ্যিক ব্যবহারকারী। আর এই বাহ্যিক ব্যবহারকারীদের নিকট আমরা কি করি? তথ্য সরবরাহ করি। কি প্রস্তুতের মাধ্যমে? আর্থিক বিবরণী প্রস্তুতের মাধ্যমে। তাহলে আর্থিক বিবরণী প্রস্তুতের মাধ্যমে তথ্য সরবরাহ করা হয় কাদের নিকট? বহিস্থ ব্যবহারকারীদের নিকট। খুবই সহজ কোশ্চেন, খুবই সহজ কোশ্চেন, যার অ্যান্সারটাও খুবই সহজ। ওকে, আসেন পরবর্তী কোশ্চেন দেখি। পরবর্তী প্রশ্ন, এটা হচ্ছে সমাপনী দাখিলা থেকে আসা প্রশ্ন। এই যে সমাপনী জাবেদা, সমাপনী জাবেদার মাধ্যমে স্যার সমাপ্ত করা হয় বা বন্ধ করা হয়। কাকে বন্ধ করা হবে? যেগুলো অস্থায়ী বা নামিক হিসাব, যেগুলো অস্থায়ী বা নামিক হিসাব, অস্থায়ী বা নামিক হিসাবগুলোকে সমাপ্ত বা বন্ধ করা হয় যে জাবেদার মাধ্যমে, তার নামই হচ্ছে সমাপনী জাবেদা। সমাপনী জাবেদা। আমি একটু বোর্ডে অস্থায়ী হিসাবের নামগুলো লিখে রাখতেছি, আপনারা চাইলে খাতার মধ্যে একটু নোট করে নিতে পারেন, কারণ সমাপনী জাবেদা থেকে প্রায় বছরই প্রশ্ন একটা করে আসতেছে। তো সমাপনী জাবেদা শিখতে হলে জাস্ট একটা টেকনিক, শুধু আমরা কয়েকটা হিসাবের নাম মনে রাখবো। 1 নাম্বারটা হচ্ছে আয়, আর 2 নাম্বারটা হচ্ছে ব্যয়। আমরা জানি আয় থেকে ব্যয়ের টাকা বাদ দিলে কি আসে? আয় থেকে ব্যয়ের টাকা বাদ দিলে আসে হচ্ছে নিট লাভ, অথবা কি হইতে পারে? নিট ক্ষতি হইতে পারে। যদি আয়ের পরিমাণ বেশি হয় তাহলে হবে হচ্ছে নিট লাভ,
আর যদি ব্যয়ের পরিমাণ বেশি হয় তাহলে হবে নিট ক্ষতি। তাহলে আয় আসছে ব্যয় আসছে, আয় এবং ব্যয়ের যেটা বাচ্চা নিট লাভ বা নিট ক্ষতি সে তো অটোমেটিক আসবেই। আর পরবর্তী যেটা হিসাব সেটার নাম হচ্ছে উত্তোলন। উত্তোলন প্রযোজ্য হচ্ছে এক মালিকানা কারবারে আর অংশীদারি কারবারে। আর যৌথ মূলধনী কোম্পানি যদি হয়, কোম্পানিতে উত্তোলনের পরিবর্তে যে টার্মটা ব্যবহার করা হয় সেটাকে বলা হয় হচ্ছে লভ্যাংশ। তাহলে খেয়াল করেন তো স্যার, বোর্ডে আমরা কয়টা নাম লিখছি? বোর্ডে নাম লিখছি মাত্র 4টা। আর এই 4টাই কোন ধরনের হিসাব? এই 4টাই হচ্ছে অস্থায়ী হিসাব। আর এগুলাকে কি করতে হবে? বন্ধ করতে হবে। কোন জাবেদার মাধ্যমে? সমাপনী জাবেদার মাধ্যমে। আর বন্ধ করে ফেললে এগুলোর জের বা ব্যালেন্স কি হয়ে যাবে? শূন্য হয়ে যাবে। তাহলে অস্থায়ী বা নামিক হিসাবের জের বা ব্যালেন্সকে শূন্য করার জন্য যে দাখিলা প্রদান করা হয় তার নামে কি? সমাপনী দাখিলা বা সমাপনী জাবেদা। আসেন এখান থেকে খুঁজে বের করি এখানে অস্থায়ী বা নামিক হিসাব কোনটা দেওয়া আছে। দেখেন প্রশ্ন যদি আপনি নাও পারেন, অপশনের দিকে তাকান, খুব সহজেই অ্যান্সার পেয়ে যাবেন। দেখেন এ নাম্বার অপশনেই বলে দেওয়া আছে কি? আয়, পরিষেবা আয়। তাহলে পরিষেবা আয়, নামের মধ্যেই তো আয় আছে। আর আয় কোন ধরনের হিসাব? অস্থায়ী বা নামিক হিসাব। এটা কি হবে? বন্ধ হবে। তাহলে সঠিক উত্তর হওয়া উচিত কোনটা? অপশন নাম্বার এ। অপশন নাম্বার এ। অনেকেই উত্তর দিচ্ছেন, থ্যাংক ইউ আপনাদেরকে। উত্তর পাইছি হচ্ছে কার কার, আমি একটু নামগুলো দেখি। আনিক শেখ, তারপরে হচ্ছে ঐশী দেব, তারপরে হচ্ছে পারভেজ স্বাধীন, তারপর হচ্ছে রফিক খান, তারপর হচ্ছে আর এ মিনা, তামান্না ইসলাম। থ্যাংক ইউ ভেরি মাচ আপনাদের সবাইকে যারা যারা উত্তর দিচ্ছেন। বাকিরাও একটু চেষ্টা করি যাতে আমরা অ্যান্সারগুলো যেন করতে পারি। ওকে, তাহলে আমরা জানলাম সমাপনী জাবেদার মাধ্যমে অস্থায়ী বা নামিক হিসাবকে কি করা হয়? বন্ধ করা হয়। জাস্ট মনে রাখেন অস্থায়ী বা নামিক হিসাবগুলোর নাম কিভাবে মনে রাখবো? আয় আর হচ্ছে ব্যয়। আয় ব্যয় যদি থাকে, আয় ব্যয়ের ফলাফল কোনটা? নিট লাভ বা নিট ক্ষতি। তাহলে আয় ব্যয়, নিট লাভ, নিট ক্ষতি। উত্তোলন এক মালিকানা কারবার, কোম্পানি হলে উত্তোলনের পরিবর্তে লভ্যাংশ। এগুলাকে কি বলা হয়? অস্থায়ী বা নামিক হিসাব। আর এগুলা বন্ধ করার জন্য যে জাবেদা তার নামই কি? সমাপনী দাখিলা। আর সমাপনী দাখিলা দিলে অস্থায়ী হিসাবের কোন ব্যালেন্স হবে? শূন্য ব্যালেন্স হবে। আশা করি ক্লিয়ার। এইভাবেই শর্টকাট টেকনিকে আপনাকে হচ্ছে হিসাব বিজ্ঞানের থিওরিগুলো ভালো মতো আয়ত্ত করে নিতে হবে। এবং এই বিষয়গুলো খুবই সহজ, কারণ আমরা অ্যাডমিশনে যখন আপনাদেরকে সমাপনী দাখিলা টপিকটা পড়াবো এমনভাবে ব্যাখ্যা বিশ্লেষণ দিয়ে পড়ানো হবে, এখান থেকে প্রশ্ন আসলে আপনার ভুল হওয়ার কোনো সুযোগই থাকবে না। আসেন দেখি পরবর্তী প্রশ্ন, এটা হিসাব সমীকরণ থেকে আসা প্রশ্ন। দেখেন জিজ্ঞাসা করা হচ্ছে যে কোন লেনদেনটার ফলে দায় একটা কমে যাবে আবার অন্য আরেকটা দায় কি হবে? বেড়ে যাবে। দায় একটা কমবে, দায় একটা বাড়বে। এই দেখেন যে 4টা অপশন দেওয়া আছে এর মধ্যে সঠিক উত্তর যেটা হবে, সঠিক উত্তরটা হচ্ছে অপশন নাম্বার সি। অপশন নাম্বার সি। দেখেন সি নাম্বার অপশনে কি বলে দেওয়া আছে? সি নাম্বার অপশনে বলছে পাওনাদারের বিলে স্বীকৃতি প্রদান। তো পাওনাদারকে যে বিলে স্বীকৃতি প্রদান করা হয় সেই বিলটার নাম কি? সেই বিলটার নাম হচ্ছে প্রদেয় বিল। পাওনাদারের সাথে যে বিল জড়িত তার নাম হচ্ছে প্রদেয় বিল। প্রদেয় বিলে স্বীকৃতি প্রদান করছেন, তাহলে প্রদেয় বিল হিসাব ক্রেডিট। তাহলে ডেবিট হবে কোনটা? ডেবিট হবে হচ্ছে প্রদেয় হিসাব। ডেবিট হবে হচ্ছে প্রদেয় হিসাব বা যার নাম হচ্ছে পাওনাদার হিসাব। তাহলে প্রদেয় হিসাব বা পাওনাদার হিসাবটা হবে হচ্ছে ডেবিট, আর প্রদেয় বিল হিসাব হবে হচ্ছে ক্রেডিট। এ হলো এটার জাবেদা। খুব সিম্পল জাবেদা, সেটা আপনারা ক্লাস 9-10-এ আশা করি শিখে আসছেন। দেখেন এটা সমীকরণের প্রভাবটাও আরও খুবই সহজ। এই প্রদেয় হিসাব বা পাওনাদার এটা একটা দায়বাচক হিসাব। আমরা জানি দায়বাচক হিসাব ডেবিট করা হলে লিয়াবিলিটিস বা দায়ের পরিমাণ কি হয়? হ্রাস হয় বা কমে যায়। অপরদিকে প্রদেয় বিল এটাও কি? এটাও একটা দায়, চলতি দায়। আর দায়বাচক হিসাব ক্রেডিট হওয়ার মানে কি? দায়ের পরিমাণ বেড়ে যাবে। তাহলে দায়ের পরিমাণ একবার বাড়ে, দায়ের পরিমাণ একবার কমে। এই যে দায়ের পরিমাণ কমবে, দায়ের পরিমাণ বাড়বে। তাহলে সঠিক উত্তর হচ্ছে কোনটা? অপশন নাম্বার সি। দেখেন মনোযোগ দিয়ে বুঝতে পারছি কিনা, জাবেদাটা বুঝতে পারছি কিনা একটু মনোযোগ সহকারে খেয়াল করি। যদি আমরা জাবেদাটা বুঝে থাকি তাহলে খুব সহজেই আমরা অ্যান্সার করে ফেলতে পারবো। ওকে 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 আশা করি মোটামুটি এইটা আমাদের কাছে বোঝা হয়ে গেছে। তাহলে এই টাইপের প্রশ্নগুলো, এই যে হিসাব সমীকরণ থেকে আসা প্রশ্ন সমাধানের জন্য আগে আপনাকে লেনদেনের জাবেদাটা জানতে হবে। যদি লেনদেনের জাবেদাটা আপনি পারেন খুব সহজেই হিসাব সমীকরণের প্রভাবটুকু আপনারা বের করে নিতে পারবেন। তবে
হিসাব সমীকরণ চ্যাপ্টারটা যখন আমরা পড়ব তখন এরকমের অসংখ্য লেনদেনের জাবেদা এবং তার সমীকরণের প্রভাবও আমরা নির্ণয় করতে শিখব। এখনই তো এই বিষয়টা নিয়ে দুশ্চিন্তাগ্রস্ত হওয়ার কিছু নাই। আসেন পরবর্তী প্রশ্ন খেয়াল করি। পরবর্তী প্রশ্ন দেখেন, কোশ্চেন নাম্বার 4। এখানে জিজ্ঞাসা করা হচ্ছে, যদি সমাপনী মজুদ পণ্যকে কম দেখানো হয়, সমাপনী মজুদ পণ্যের পরিমাণ যদি কম দেখানো হয় তাহলে নিট লাভের এর প্রভাবটা কি হবে? সমাপনী মজুদ পণ্যকে ভুলে আপনি কম দেখিয়ে ফেলছেন, তো সমাপনী মজুদ পণ্য যদি আপনি কম দেখান তাহলে নিট লাভের পরিমাণ কি হবে? বাড়বে না কমবে? বাড়বে না কমবে? এই হচ্ছে প্রশ্ন। এটা মনে রাখার একটা শর্টকাট টেকনিকটা হচ্ছে এই যে সমাপনী মজুদ আর এই যে নিট লাভ, সমাপনী মজুদ আর নিট লাভ, এদের মধ্যে সম্পর্কটা হচ্ছে সমমুখী সম্পর্ক। সম্পর্কটা কীরকম সম্পর্ক? সমমুখী সম্পর্ক। অর্থাৎ নিট লাভের পরিমাণ যদি কম হয়, সমাপনী মজুদের পরিমাণ কম হলে নিট লাভের পরিমাণও কম হবে। সমাপনী মজুদের পরিমাণ বেশি হলে নিট লাভের পরিমাণ বেশি হবে। তাহলে সমাপনী মজুদ পণ্য যেহেতু কম দেখানো হয়েছে, তাহলে নিট লাভের পরিমাণও কি দেখানো হবে? কম দেখানো হবে। যেহেতু সম্পর্কটা সমমুখী, তাহলে নিট লাভের পরিমাণ কি দেখানো হবে? কম দেখানো হবে। এই দেখেন সঠিক উত্তর হচ্ছে অপশন নাম্বার বি। তাহলে সমাপনী মজুদের সাথে মনে রাখবো, সমাপনী মজুদের সাথে নিট লাভের সাথে সম্পর্কটা কি? সমমুখী সম্পর্ক। সমাপনী মজুদ বাড়লে নিট লাভ বাড়বে, সমাপনী মজুদ পণ্য কমলে নিট লাভের পরিমাণ কমবে। আশা করি ক্লিয়ার। এরকমের শর্টকাট টেকনিকে যদি আপনাকে বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতি নিতে হয়, তাহলে এখনই হচ্ছে আপনার সিদ্ধান্ত নেওয়ার সময়। আর সিদ্ধান্ত নেওয়ার জন্য আপনাকে জাস্ট একটা কাজই করা লাগবে, সেটা হচ্ছে আই এডুকেশন আপনাদের জন্য যে ব্যাচের ব্যবস্থাটা রাখছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার জন্য। শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় নয়, একজন কমার্সের স্টুডেন্ট হিসেবে আপনি বাংলাদেশের যতগুলো পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দেওয়ার সুযোগ থাকবে, প্রথম চয়েস সবার তো অবশ্যই থাকবে ঢাবি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে সবার তো সিট নাই, তাহলে আমরা যাব কোথায়? ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতি, রাজশাহী ইউনিভার্সিটির প্রস্তুতি, চট্টগ্রাম ইউনিভার্সিটির প্রস্তুতি, খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতি, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতি এবং সর্বোপরি 19টা বিশ্ববিদ্যালয় নিয়ে যে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয় সেটার প্রস্তুতি। যতগুলো কমার্সের স্টুডেন্ট হিসেবে আপনার পরীক্ষা দেওয়ার সুযোগ আছে, সেই সবগুলো বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতি হবে একটা কোর্সেই। আর এই কোর্সটার নাম কি? DU-ICU ব্যাচ। নামটা কি স্যার? DU-ICU ব্যাচ। প্রশ্ন হতে পারে, স্যার আপনাদের এই ব্যাচের নামটা এইরকমের কেন? একটু কেমন যেন হসপিটাল ভাব চলে আসছে। স্যার আমি একটু ব্যাখ্যা করে দেই। আমাদের সবার স্বপ্ন কোথায় ভর্তি হইতে চাই? ঢাকা বিশ্ববিদ্যালয়। তো ঢাকা বিশ্ববিদ্যালয়কে যদি আপনি শর্ট করে লেখেন তাহলে ফর্মটা কি দাঁড়ায়? DU, ঢাকা ইউনিভার্সিটি। আর এই ঢাকা ইউনিভার্সিটিতে যদি আপনাকে ভর্তি হইতে হয়, তাহলে এখানের জন্য আপনার একটা নিবিড় পর্যবেক্ষণ লাগবে, নিবিড় তত্ত্বাবধান লাগবে অভিজ্ঞ মেন্টর, লাগবে আপনার প্রপার গাইডলাইন, লাগবে আপনার উপযুক্ত কোর্স ম্যাটেরিয়াল। আর এই সবগুলোর সম্মিলিত প্রয়াস নিয়ে আমরা যে ব্যাচটা গঠন করি সেটার নাম হচ্ছে ICU ব্যাচ। আর এই ICU ব্যাচে আইসিইউতে রোগীদেরকে যেভাবে নিবিড় তত্ত্বাবধান করা হয়, আমরাও আমাদের এই আই এডুকেশনের সকল মেন্টররা আপনাদেরকে এই নিবিড় তত্ত্বাবধানের মাধ্যমে ইনশাল্লাহ আপনার গন্তব্য ঢাকা বিশ্ববিদ্যালয় শুধু নয়, বাংলাদেশের যে কোনো একটা পাবলিক বিশ্ববিদ্যালয় আপনার জন্য সিট নিশ্চিত করার জন্য আমরা শুরু থেকে শেষ পর্যন্ত ইনশাল্লাহ লেগে থাকবো আপনাদের সাথে। আর এখন আমাদের ভর্তির জন্য যে অফারটা চলতেছে, মাত্র 4,199 টাকায় আপনি ভর্তি হওয়ার সুযোগ পাবেন। এবং ভর্তি হলে প্রত্যেকটা সাবজেক্টের জন্য আমাদের প্রিন্টেড লেকচার শিট আপনাদেরকে আমরা কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে দিব। এবং আমরা আপনাদেরকে এতটুকু অ্যাসিওর করতে পারি, আমরা যেই মানের লেকচার শিট প্রোভাইড করব আপনাদেরকে, সেই মানের লেকচার শিট বাংলাদেশের যে কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তি কোচিংয়ের তুলনায় আমাদেরটা গুণগত মানে কোনো অংশে ইনশাল্লাহ কম হবে না, বরং কিছু অংশে ভালোও হতে পারে। সো আমাদের ভর্তিকৃত স্টুডেন্টদেরকে অলরেডি আমরা কুরিয়ার করে এই লেকচার শিটগুলো পাঠিয়ে দেওয়া শুরু করছি। যারা ভর্তি হবেন খুব দ্রুত, কারণ যত আগে আপনি ভর্তি হবেন ততই আপনার হাতে লেকচার শিটগুলো পৌঁছে যাবে। এবং লেকচার শিটের মধ্যে এই যে প্রশ্নগুলো, এই সবগুলো প্রশ্নের আপনারা কি ব্যাখ্যা বিশ্লেষণ পেয়ে যাবেন, আগে প্রস্তুতি নিতে পারবেন। সো সিদ্ধান্ত নেওয়ার সময় এখন আপনাদের। ওকে, আসেন আমরা আর কথা না বাড়িয়ে পরবর্তী একটা কোশ্চেন সমাধানে যাই। পরবর্তী একটা প্রশ্ন, এইটা একটা ম্যাথ।
এইটা একটা ম্যাথ, এইটা করতে গেলে আপনাদের হয়তোবা খুব আনন্দ লাগবে। কারণ হচ্ছে স্যার আজকে ক্লাস ঝাপসা দেখাচ্ছে কেন? স্যার হয়তোবা আপনার নেটওয়ার্কে প্রবলেম হতে পারে, আমি আমার মোবাইলে দেখতে পাচ্ছি স্যার মোটামুটি ক্লিয়ার দেখা যাচ্ছে। আপনি একটু প্রয়োজন বোধে আপনি বের হয়ে আবার নতুন করে ঢোকেন, তাহলে আশা করি এটা ক্লিয়ার হয়ে যাবে, সমস্যা হওয়ার কথা না। ওকে ওকে, হয়তোবা নেটওয়ার্কে একটু আপ ডাউন হলে ঝাপসা দেখা যেতে পারে মাঝে মধ্যে, আপনি বের হয়ে আবার ইনহন ক্লাসে আশা করি ক্লিয়ার হবে। দেখেন এখানে প্রশ্নের মধ্যে বের করতে বলা আছে বিক্রয় যোগ্য পণ্যের ব্যয় কত। বিক্রয় যোগ্য পণ্যের ব্যয়, স্যার মনে রাখবো বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় নির্ণয় করার জন্য আমাদের হিসাব বিজ্ঞানে সূত্র ব্যবহার করা হবে দুইটা। সূত্র ব্যবহার করা হবে দুইটা, সম্ভব হলে একটু খাতায় লিখে নিয়েন স্যার। এক নাম্বার যে সূত্রটা সেটা হচ্ছে এই যে ক্রয়কৃত পণ্যের ব্যয়, ক্রয়কৃত পণ্যের ব্যয় যেটা অঙ্কের মধ্যে দেওয়া থাকবে তার সাথে আপনি যোগ করবেন যেটাকে, সেটার নাম হচ্ছে প্রারম্ভিক মজুদ। ক্রয়কৃত পণ্যের ব্যয়ের সাথে কাকে যোগ করতে হবে? প্রারম্ভিক মজুদ। যোগ করলে আপনার আসবে বিক্রয়যোগ্য পণ্যের ব্যয়, এইটা একটা সূত্র। আর এই সূত্রে যদি কাজ না হয় তাহলে 2 নাম্বার সূত্র, 2 নাম্বার যে সূত্রটা সেটার নাম হচ্ছে এই, এখানে আপনার সূত্রের মধ্যে প্রথমে আসবে হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয়, বিক্রিত পণ্যের ব্যয়, আর যার সাথে যোগ করতে হবে সমাপনী মজুদকে। বিক্রিত পণ্যের ব্যয় এর সাথে আমরা যোগ করব কাকে? সমাপনী মজুদ। তাহলেই আপনার বের হবে কোনটা? বিক্রয়যোগ্য পণ্যের ব্যয়। এই দুইটা সূত্র ছাড়া বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় বের করার আর কোনো সূত্র নাই, এই দুইটাই সূত্র। এবার যেখানে যেটা প্রযোজ্য সেখানে সেটা ব্যবহার করব। দেখি আমাদের প্রশ্নের মধ্যে কি কি দেওয়া আছে। ওকে, প্রথম কথা প্রশ্নের মধ্যে আছে প্রারম্ভিক মজুদ। ওকে, ভালো কথা। তো প্রারম্ভিক মজুদ যদি থাকে, প্রারম্ভিক মজুদের সাথে আর কাকে লাগবে স্যার? ক্রয়কৃত পণ্যের ব্যয় লাগবে। দেখি তো ক্রয়কৃত পণ্যের ব্যয় আছে না? কি কি আছে? আছে প্রশ্নে সমাপনী মজুদ, আছে প্রশ্নে বিক্রিত পণ্যের ব্যয়। সমাপনী মজুদ আছে, বিক্রিত পণ্যের ব্যয় আছে। এই দেখেন 2 নাম্বার সূত্রের জন্য যা প্রয়োজন সে মান দুটাই দেওয়া আছে। আর 1 নাম্বার সূত্রের মধ্যে প্রারম্ভিক মজুদ তো দেওয়া ছিল, কিন্তু প্রারম্ভিক মজুদের সাথে লাগবে কাকে? ক্রয়কৃত পণ্যের ব্যয়। এটা তো স্যার দেওয়া নাই, তো দেওয়া না থাকলে আপনি বের করতে যাওয়ারও দরকার নাই, কারণ অলরেডি বাকি মান দুটো তো আপনি জানেন, জাস্ট যোগ করে দেন, জাস্ট যোগ করে দেন, অ্যান্সার বের হয়ে যাবে। তাহলে আমরা যোগ করব কাকে? আগে সমাপনী মজুদ। সমাপনী মজুদ কত? এই যে প্রথম যে 20,000 টাকা, এই 20,000 টাকা কোনটা? প্রারম্ভিক মজুদ। এইটা কিন্তু আমাদের লাগবে না, আমাদের লাগবে কি? সমাপনী মজুদের টাকা লাগবে। সমাপনী মজুদের টাকা কত? 30,000। আর লাগবে কোনটা? বিক্রিত পণ্যের ব্যয়। কত টাকা? 70,000 টাকা। তাহলে যদি আমি মান বসায় দেই, বিক্রিত পণ্যের ব্যয় 70,000 আর সমাপনী মজুদের পরিমাণ হচ্ছে 30,000, এই দুইটাকে যোগ করলে যেটা আসবে সেটা হলো স্যার কোশ্চেনের অ্যান্সার। সেটা হচ্ছে কোশ্চেনটার অ্যান্সার, সেটা হচ্ছে কোশ্চেনটার অ্যান্সার। এবার একটু যোগ বিয়োগ করে অ্যান্সারটা বের করেন তো। ক্যালকুলেটর তো নাই, 70,000 আর 30,000 আপনি যোগ করবেন কিভাবে? 70,000 আর 30,000 যোগ করার জন্য আমাদের কি ক্যালকুলেটর লাগবে? চিন্তা করে দেখেন, ক্যালকুলেটর লাগবে? এইটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন, যেখানে 70,000 আর 30,000 যোগ করলে আপনি 1 নাম্বার পাচ্ছেন। ক্যালকুলেটর লাগেই না স্যার, ক্যালকুলেটর ছাড়াই করা যায়। কারণ ইউনিভার্সিটির টিচাররা যখন কোশ্চেন করে এমন ফিগারগুলোই দেয় যাতে খুব সহজেই মুখে মুখে যেন যোগ বিয়োগ করা যায়। বাট সবগুলো অঙ্ক যে এতটা সহজ হবে এটা আবার আশা করবেন না। কিছু ক্রিটিক্যাল কোশ্চেন থাকতে পারে, সেগুলো আমরা মুখে মুখেই ক্যালকুলেট ইনশাল্লাহ করতে পারবো। আসেন দেখি অ্যান্সার বের করি। 70 আর 30-এর যোগফল কত হয় স্যার? 1 লক্ষ টাকা। 1 লক্ষ টাকা। কোশ্চেনের অ্যান্সার হচ্ছে 1 লক্ষ টাকা। তাহলে খেয়াল করে দেখেন স্যার, এই কোশ্চেনের মধ্যে আপনি নাম্বার পাচ্ছেন কিসের জন্য? আপনি এই কোশ্চেনের মধ্যে নাম্বার পাচ্ছেন কি? নাম্বার পাচ্ছেন কিন্তু এই যোগ করার জন্য না। 70 আর 30 যোগ করে 1 লক্ষ টাকা এই জন্য নাম্বার না, আপনি নাম্বার পাচ্ছেন কোন সূত্রটা আপনি ব্যবহার করবেন সেই সিদ্ধান্তটা নেওয়ার জন্য। সেই সিদ্ধান্ত নেওয়ার জন্য আপনি কি 1 নাম্বার সূত্র ব্যবহার করবেন নাকি 2 নাম্বার সূত্র ব্যবহার করবেন, এই ডিসিশনটা যদি আপনার ঠিক হয় বাকিটা অটোমেটিক মিলেই যাবে। তাহলে স্যার এই সূত্র দুটা মুখস্থ করেন, বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় অটোমেটিক আপনি পারবেন। স্যার সূত্র মুখস্থ করব? না না স্যার, টেনশন করা দরকার নাই, সূত্র মুখস্থও করতে হবে না। ইনশাল্লাহ আমরা বিক্রিত পণ্যের ব্যয়ের যে ক্লাস নিব সেখানে এই সূত্র আপনাদেরকে আয়ত্ত হয়ে যাবে, কারণ আমরা এমনভাবে ম্যাথগুলো আপনাদেরকে প্র্যাকটিস করাবো, সূত্র আপনি নিজে বানাইতে শিখবেন, সূত্র আপনাকে মুখস্থ করতে হবে না ইনশাল্লাহ। ওকে, আসেন আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাই। পরবর্তী প্রশ্ন দেখব আমরা। পরবর্তী প্রশ্ন
স্যার অ্যাডমিশনের সময় ক্যালকুলেটর ইউজ করা যাবে না। স্যার ক্যালকুলেটর ব্যবহার করা যাবে না, শুরুতেই বলে দিয়েছি, ক্লাসের শুরুতেই বলছি ক্যালকুলেটর ব্যবহার করা যাবে না। আপনি বাংলাদেশের কোনো ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষাতেই ক্যালকুলেটর ব্যবহার করতে পারবেন না। আপনাদের তো ইন্টারমিডিয়েট পরীক্ষা প্রায় শেষ, তাই না? আর একটা সাবজেক্ট বাকি, সেটা কি মার্কেটিং। মার্কেটিংয়ে কোনো ম্যাথ কি আসে না? মার্কেটিংয়ে কোনো ম্যাথতে তো আসে না। অ্যাকাউন্টিং শেষ, ফিনান্স শেষ। তো একটা কাজ করেন, আপনাদের প্রত্যেকের কাছে যে ক্যালকুলেটরটা আছে এটা আগামীকাল সকালে ঘুম থেকে উঠে এটা যায় বিক্রি করে দেন, কম দামে বিক্রি করে দেন। বিক্রি করে দিয়ে ওই টাকা দিয়ে আপনি চকলেট কিনে খান। কারণ এই ক্যালকুলেটরটা আপনার আগামী 6 মাসে কোনো কাজে লাগবে না, কোনো কাজেই লাগবে না। তাহলে শুধু শুধু জিনিসটা বাসায় রেখে লাভ কি? বিক্রি করে দেন। কারণ যদি আপনার হাতের কাছে থাকে, আপনি 70,000 30,000 মুখে মুখে যোগ না করে আপনি ওই ক্যালকুলেটর যে টিপাটিপি করা শুরু করবেন। সো ক্যালকুলেটর নামক বিষয়টা আপনার বাসা থেকেই সরায় দেন। যেহেতু ইন্টারমিডিয়েট পরীক্ষাতে আমার ক্যালকুলেটরের কাজ শেষ, ক্যালকুলেটারই বিক্রি করে দেন। ইনশাল্লাহ আমরা হাতে কলমে কিভাবে যোগ বিয়োগ করতে হয় সেটা ইনশাল্লাহ আমরা ক্লাসের মধ্যেই শিখব। ওকে, আসেন পরবর্তী কোশ্চেন দেখি, নাম্বার 6। কোনটি কোম্পানি শেয়ার হোল্ডারদের সত্ত্বের অংশ নয়? শেয়ার হোল্ডারদের সত্ত্বের অংশ নয় হবে শেয়ারে বিনিয়োগ। কারণ আমরা জানি এটা হচ্ছে সম্পত্তি, বিনিয়োগ হচ্ছে সম্পত্তি। এটা ওনার্স ইকুইটি বা মালিকানা সত্ত্ব বা শেয়ার হোল্ডারদের সত্ত্বের অংশ নয়। তাহলে সঠিক উত্তর হবে হচ্ছে অপশন নাম্বার ডি, শেয়ারে বিনিয়োগ শেয়ার হোল্ডারদের সত্ত্বের অংশ নয়। ওকে, আসেন পরবর্তী প্রশ্ন দেখি। 6টা কোশ্চেন দেখলাম আমরা। পরবর্তী প্রশ্ন, কোশ্চেন নাম্বার 7 নাম্বার প্রশ্ন জিজ্ঞাসা করা হচ্ছে, একটি কোম্পানির মোট মালিকানা সত্ত্ব পরিবর্তন হবে না। মালিকানা সত্ত্ব পরিবর্তন হবে না যখন এই যে অপশনগুলো দেওয়া আছে এগুলোর বিস্তারিত ব্যাখ্যা ইনশাল্লাহ আমরা ক্লাসের মধ্যে দিব। আপাতত জাস্ট অ্যান্সারটা শুনে রাখেন। অ্যান্সারটা হবে হচ্ছে অপশন নাম্বার ডি। দেখেন ডি নাম্বারে বলছে কোম্পানি পরিচালকদেরকে ঋণ দেয়। ঋণ কে কাকে দিছে? কোম্পানি দিছে। কাকে? পরিচালকদেরকে। তাহলে এটা কি? এটা হচ্ছে প্রদত্ত ঋণ। কে প্রদান করছে? কোম্পানি প্রদান করছে। কোম্পানি যদি কাউকে ঋণ প্রদান করে এইটাকে আপনি হচ্ছে বিনিয়োগ হিসেবে চিন্তা করবেন। তাহলে কোম্পানি যেহেতু ঋণ প্রদান করছে তাহলে প্রদত্ত ঋণ বা বিনিয়োগ হিসাবকে করতে হবে হচ্ছে ডেবিট, আর জাবেদার মধ্যে ক্রেডিট হবে কোনটা? ক্রেডিট হবে হচ্ছে ব্যাংক হিসাব হবে হচ্ছে ক্রেডিট। চাইলে আপনি অবলিক দিয়ে নগদানও লিখতে পারেন, কোনো সমস্যা নাই। দেখেন এর ফলে কি হচ্ছে? প্রদত্ত ঋণ বা বিনিয়োগ এটা একটা সম্পত্তিবাচক হিসাব, সম্পত্তি বৃদ্ধি পায়। আর অপরদিকে নগদান বা ব্যাংক হিসাব ক্রেডিট করা হলে সম্পত্তির পরিমাণ হ্রাস পায়। স্যার এখানে কি মালিকানা সত্ত্ব আছে? না, এখানে কি কি আছে? সম্পত্তি একবার বাড়ছে, সম্পত্তি একবার কমছে। মোট মালিকানা সত্ত্বের মধ্যে কোনো প্রভাব বা পরিবর্তনই হচ্ছে না। তাহলে সঠিক উত্তর হবে হচ্ছে অপশন নাম্বার ডি। আশা করি আমরা বুঝতে পারছি। আরও বিস্তারিত ব্যাখ্যা ইনশাল্লাহ আমরা শিখবো। তাহলে কোশ্চেনের অ্যান্সার ছিল কোনটা? অপশন নাম্বার ডি। অপশন নাম্বার ডি। আসেন পরবর্তী প্রশ্ন, ফিনান্সের ম্যাথ কি ক্যালকুলেটর ছাড়া সম্ভব? অবশ্যই সম্ভব স্যার, অবশ্যই সম্ভব। আমাদের ফিনান্স ক্লাস হবে, সেখানে আপনি দেখবেন যে ফিনান্সে ম্যাথ আসলেই আসে কিনা। আপনারা যারা ফিনান্স নিয়ে চিন্তা করছেন ফিনান্সে আসলে ম্যাথ আসে কিনা সেটা নাম্বার 1 প্রশ্ন। আর যদি এসেও থাকে সেটা ক্যালকুলেটর ছাড়াই করা সম্ভব, সেটা ক্যালকুলেটর ছাড়াই ইনশাল্লাহ করা সম্ভব। এমন কোনো ম্যাথ আসবে না, আপনার টাইম ভ্যালু অফ মানির বিশাল বড় অঙ্ক আসবে না, আপনাকে এনুইটি ক্যালকুলেশন করতে বলবে না, আপনাকে বের করতে বলবে না যে এই ঋণপত্রটার ব্যয় কত, আপনাকে বের করতে বলবে না এনপিভির মান কত বের করো, আপনাকে বলবে না পে ব্যাক পিরিয়ড বের করো, আপনাকে বলবে না রিস্ক এন্ড রিটার্নের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করো। স্যার এগুলো ইন্টারমিডিয়েটের বিষয়। অ্যাডমিশন টেস্টে ফিনান্সে প্রশ্ন আসে হচ্ছে বেসিক থেকে, ম্যাক্সিমাম কোশ্চেনগুলো আসে হচ্ছে থিওরিটিক্যাল প্রশ্ন। ম্যাথ যদি এসেও থাকে সেটা ছোট্টখাটো শেয়ারের মূল্য বের করতে বলা হয়, যেটা যোগ বিয়োগ গুণভাগ মুখে মুখে করা যায়। ইনশাল্লাহ ফিনান্স ক্লাসে আপনি আরও ক্লিয়ার হতে পারবেন। স্যার টেনশন নেওয়ার কোনো দরকার নেই, আমি বললাম তো, আমার উপরে বিশ্বাস রাখেন, ক্লাস করতে থাকেন, আপনি নিজেই বুঝতে শিখবেন যে ক্যালকুলেটর আসলেই লাগে না, ক্যালকুলেটর ছাড়াই অঙ্ক করা সম্ভব। এবং এই যোগ বিয়োগ গুণভাগ পার্সেন্টেজ কীভাবে হবে, ভাগ কীভাবে হবে আমরা শিখবো ক্লাসে। এই দেখেন কোশ্চেন নাম্বার 8, এখানে আমরা পার্সেন্টেজের একটা ক্যালকুলেশন পাবো। এই দেখেন প্রশ্নের মধ্যে বলে দেওয়া আছে কি, প্রশ্নে বলছে 13ই জুন তারিখে 2/10 আর হচ্ছে নেট 30, এই একটা শর্ত। এই যে শর্তটা এখানে 2 কিসের পরিমাণ? 2 হচ্ছে 2%। 2% কি? 2% হচ্ছে বাট্টা। কত দিনের মধ্যে? 10 দিনের মধ্যে। যদি আপনি 10 দিনের মধ্যে পরিশোধ করেন তাহলে আপনি বাট্টা পাচ্ছেন কত? 2%। বাট্টা পাচ্ছে 2%।
আর আপনাকে অবশ্যই টাকা শোধ করতে হবে কয় দিনের মধ্যে? নেট 30 দিনের মধ্যে। তাহলে প্রথম 10 দিনে পরিশোধ করলে বাট্টা কত? 2%। আর পরবর্তী 20 দিনে করলে কোনো বাট্টা পাওয়া যাচ্ছে না। তাহলে টোটাল টাইম কত? টোটাল টাইম হচ্ছে 30। 30-এর মধ্যে প্রথম 10 দিনে দিলে বাট্টা পাওয়া যাবে, আর পরবর্তী 20 দিনে দিলে কোনো বাট্টা পাওয়া যাবে না। তাহলে এই 10 আর এই 20 মোট মিলে শর্তের মোট কয় দিন? শর্তের মোট 30 দিন। 30 দিনের মধ্যে প্রথম 10 দিনে দিলে বাট্টা পাবো, আর পরবর্তী দিলে বাট্টা পাওয়া যাবে না। এই হলো শর্তের ব্যাখ্যা। তাহলে খেয়াল করেন, আমরা পণ্যটা বিক্রয় করছি কবে? 13ই জুন। তাহলে এই যে লিখে ফেললাম 13ই জুন, তার সাথে আমি যোগ দেই শর্তে দিন কত ছিল? 10 দিন। তাহলে 13-র সাথে 10 যোগ করব, 13 আর 10 যোগ করলে কত হচ্ছে? 23। তার মানে টাকাটা যদি আমি 23শে জুনের মধ্যে পাই, 13ই জুনে বিক্রি করছি, 23শে জুনের মধ্যে যদি পাই, তাহলে আমার শর্তের 10 দিন ফুলফিল হচ্ছে। যদি 23 তারিখের মধ্যে পাওয়া যায়, তাহলে বাট্টা হবে কত পার্সেন্ট? 2%। দেখেন প্রশ্নে বলছে 750 টাকার পণ্য বাকিতে সে বিক্রয় করছে। তাহলে কত টাকার পণ্য? 750। যোগ বিয়োগ গুণ ভাগটা আমি করে দেখাচ্ছি, জাস্ট একটু মনোযোগ দিয়ে খেয়াল করেন। তামান্না ইসলামের একটা কথা দেখতে পাচ্ছি, আমার কাছে ফিনান্সের সব থেকে ভালো লাগে, স্যার বলল ক্যালকুলেটর লাগবে না। ওকে, শুনে যদি ভালো লেগে থাকে আপনাকে ধন্যবাদ, এবং আশা করি আপনি নিজেই প্রমাণ পাবেন ফিনান্স ক্লাসে। ইনশাল্লাহ আমাদের টিচার আপনাদেরকে বুঝাই দিবে যে কোশ্চেন কি আসে, ক্যালকুলেটর আদৌ লাগে কিনা। তাহলে আমরা বিক্রি করছিলাম কত টাকার পণ্য? 750 টাকার। তারপরে বলছে 16ই জুন তারিখে 50 টাকার পণ্য বিক্রয় ফেরত আসে। তো ফেরত যদি হয়, ফেরতের টাকাটা বাদ দেই, 50 বাদ দেই। 750 থেকে যদি আমি 50 বাদ দেই, তাহলে থাকছে সে কত টাকা? 700 টাকা। ওকে, বিয়োগ করলাম 700। তারপরে বলছে 23শে জুন তারিখে সম্পূর্ণ অর্থ পাওয়া গেলে, তাহলে সম্পূর্ণ অর্থ আপনি পাচ্ছেন কত তারিখে? 23শে জুন তারিখে। তাহলে খেয়াল করেন তো স্যার, এই যে 23শে জুন তারিখের মধ্যে যেহেতু পাইছি, শর্ত কি আমার ফুলফিল হয়েছে? তো শর্ত যদি ফুলফিল হয়, তাহলে বাট্টা দিতে হবে। তাহলে আমরা বাট্টা বাদ দিব এখান থেকে। বাট্টা বাবদ বাদ যাবে কত পার্সেন্ট? 2%। এই বাট্টার টাকাটা বাদ দিলে যেটা আসবে সেটাই হচ্ছে আমাদের কোশ্চেনটার অ্যান্সার। আসেন এই কোশ্চেনটার অ্যান্সারটা আমরা কীভাবে বের করি সেটা মনোযোগ দিয়ে বুঝি। তাহলে হিসাবটা হচ্ছে 2%। কত টাকার 2%? 700 টাকার 2%। তাহলে এই 700 টাকার 2% এইটা ক্যালকুলেটারে ছাড়া কিভাবে করা সম্ভব? কিভাবে করা সম্ভব? 700 এর 2% বের করতে হবে। তো 700-র 2% কীভাবে আমি করছি একটু মনোযোগ দিয়ে খেয়াল করেন। আমি আবার যদি এই পাশে একটু লেখার চেষ্টা করি, 700 ইন্টু 2%। তো এই যে পার্সেন্টেজ মানে কি? 100 দিয়ে ভাগ করা। তাহলে কোনো কিছুর সাথে পার্সেন্টেজ দেওয়া থাকলে তার মানে ওই সংখ্যাটার নিচে আপনি পার্সেন্টেজের পরিবর্তে কত লিখবেন? 100 লিখবেন। তাহলে এই যে আমি কথাটা লিখলাম, এই যে 2%, এই 2% কথাটার মানে কি? 2% কথাটার মানে হচ্ছে 2/100। তাহলে আমাকে বলেন তো স্যার 5%-এর মানে কি? 5%-এর মানে হচ্ছে 5/100। আচ্ছা আমাকে বলেন তো স্যার তাহলে 10% কথার মানে কি? 10% কথার মানে কি? 10/100। আচ্ছা আমাকে বলেন তো 15%-এর মানে কি? 15%-এর মানে কি? 15/100। তার মানে যেই সংখ্যার সাথেই পার্সেন্টেজ থাকুক তার নিচে কত লিখবো? 100। তাহলে 700 এর 2% বের করব। তাহলে 2% মানে কি? 2/100। এবার আসেন একটু কাটাকাটি করি। কাটাকাটি না, দা কুড়াল খন্তা কিছুই লাগবে না, জাস্ট সিম্পলি শূন্য দুইটা কেটে দিব আমরা। এই যে 100 থেকে 2টা শূন্য আর এই 700 থেকে 2টা শূন্য কেটে দিলাম। তাহলে বাকি থাকতেছে কি? বাকি থাকতেছে এই 7 আর এই কত? 2। আর এই 7 আর 2 এর মধ্যে সম্পর্কটা হচ্ছে গুণের। আপনি গুণ করবেন, 7 আর 2 গুণ করেন। 7 দুগুণে কত? 7 দুগুণে কত? ছোটবেলায় নামটা অবশ্যই পড়ছেন। 7 দুগুণে কত? 14। তাহলে 700 টাকার 2% করলে, 700 টাকার 2% করলে কত আসতেছে? 14 টাকা। আর এই 14 টাকা হচ্ছে কিসের পরিমাণ? 14 টাকা হচ্ছে বাট্টার পরিমাণ। আশা করি বুঝতে পারছি। তাহলে পার্সেন্টেজ বের করা এইভাবেই করা সম্ভব। ইনশাল্লাহ ক্লাসের মধ্যে আরও বিস্তারিত আমরা আপনাদেরকে শেখাবো। তাহলে এই যে 14 টাকা বাট্টা যদি আমরা বাদ দেই, তাহলে বিয়োগফল কত আসে? 686।
686। কোথায় দেওয়া আছে উত্তর? উত্তর দেওয়া আছে অপশন নাম্বার সিতে। সি নাম্বার কোশ্চেনটা হচ্ছে অ্যান্সার, সি নাম্বার অপশনটা হচ্ছে অ্যান্সার। সবাই একটু মনোযোগ দিয়ে দেখেন, সবাই মনোযোগ দিয়ে দেখেন, বুঝতে পারছি কিনা? সবাই মনোযোগ দিয়ে দেখেন, যোগ বিয়োগ গুণ ভাগ বুঝতে পারছি কিনা? কারো কোনো কোশ্চেন থাকলে বলেন, কারো কোনো কোশ্চেন থাকলে আমাকে জানাবেন। হাফেজ মোহাম্মদ মতিউর 685 না স্যার, অ্যান্সার হবে 686, কারেকশন করে ফেলেন। বাট্টার পরিমাণ হবে 14 টাকা। যদি পোস্টের মধ্যে বাট্টার পরিমাণ বের করতে বলা হতো, বাট্টার পরিমাণ বের করতে বললে উত্তর হতো 14 টাকা। আর যেহেতু পোস্টে বের করতে বলছে যে আপনি কত টাকা পাবেন, মোট পাবেন কত টাকা, বাট্টা বাদ দিলে পাবেন কত টাকা, 686 টাকা। আশা করি এই পর্যন্ত আমাদের কাছে ক্লিয়ার, আশা করি ক্লিয়ার হইতে পারছি আমরা। এভাবেই আমরা ক্যালকুলেটর ছাড়াই পার্সেন্টেজ বের করতে পারি, আমার নর্মাল যোগ বিয়োগগুলো শিখতে পারবো ইনশাল্লাহ। আশা করি আমরা এগুলো যত আমরা প্র্যাকটিস করব তত এগুলাতে আমরা আরও ভালো দক্ষ হইতে পারবো। আসেন পরবর্তী প্রশ্ন খেয়াল করি, কোশ্চেন নাম্বার 9। এটা হচ্ছে উৎপাদন ব্যয় টপিকের প্রশ্ন। প্রশ্নটা হচ্ছে কোনটা? পরিবর্তনশীল ব্যয়। আমরা জানি পরিবর্তনশীল ব্যয়টা হচ্ছে প্রত্যক্ষ কাঁচামাল। প্রত্যক্ষ কাঁচামাল হচ্ছে কি? প্রত্যক্ষ কাঁচামাল কি? পরিবর্তনশীল ব্যয়। কেন? কারণ হচ্ছে প্রত্যক্ষ কাঁচামাল উৎপাদনের পরিমাণ বাড়ালে কাঁচামালের পরিমাণ বাড়বে, উৎপাদনের পরিমাণ কমালে কাঁচামালের পরিমাণ কি? কমে আসবে। তাহলে যে সকল ব্যয় পণ্যের উৎপাদনের সাথে সরাসরিভাবে সম্পর্কিত, উৎপাদনের পরিমাণ বৃদ্ধি পেলে যে ব্যয়টা বৃদ্ধি পায়, উৎপাদনের পরিমাণ হ্রাস পেলে যে ব্যয়টা হ্রাস পায়, সেটাই হচ্ছে কি? পরিবর্তনশীল ব্যয়। আর পরিবর্তনশীল ব্যয়ের একটা পারফেক্ট এক্সাম্পল হচ্ছে কোনটা? প্রত্যক্ষ কাঁচামাল। প্রত্যক্ষ কাঁচামাল। আশা করি আমাদের কাছে ক্লিয়ার এটা, আশা করি এ পর্যন্ত বুঝতে পারছি আমরা। আসেন পরবর্তী প্রশ্নে যাই। এই যে উত্তর হচ্ছে সি, প্রত্যক্ষ কাঁচামাল। পরবর্তী প্রশ্ন এইটা, কোশ্চেন নাম্বার 10। এইটা আমরা সবাই একটু মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করি, কারণ এই টপিক থেকে অসংখ্যবার ইভেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিগত 7 বছরের মধ্যে অংশীদারি চ্যাপ্টার থেকে এই নতুন অনুপাত বের করা সংক্রান্ত প্রশ্নই আসছে 6 বার। লাস্ট 7 ইয়ার্সে কোশ্চেন আসছেই অংশীদারি কারবার থেকে একটা করে অঙ্ক, এবং সেটা কিসের অঙ্ক? নতুন অনুপাত বের করার অঙ্ক। আর এই নতুন অনুপাত বের করার অঙ্কটা আমরা খুব সহজেই একটা শর্টকাট টেকনিকে দ্রুত সমাধান করে ফেলতে পারবো। কিভাবে সমাধান করি? জাস্ট একটু বোর্ডে মনোযোগ দিয়ে তাকাই, সবাই একটু মনোযোগ দিয়ে খেয়াল করি। দেখেন বলছে 2 জন অংশীদারের মুনাফা বন্টনের অনুপাত কত দেওয়া আছে? 2:1। আচ্ছা, আমি এই যে এখানে লিখলাম 2:1। 2:1 হচ্ছে তাদের মুনাফা বন্টনের অনুপাত। আচ্ছা, এই 2:1 অর্থাৎ অংশীদাররা এই যে 2 আর 1 এর যোগফল কত? 3। 3 ভাগের মধ্যে 2 ভাগ অংশ কে পাবে? প্রথম জন। আর 3 ভাগের মধ্যে 1 ভাগ অংশ কে পাবে? দ্বিতীয় জন। এই যে 2:1 কোথায় পেলাম? আমাদের প্রশ্নেই দেওয়া ছিল 2:1। তাহলে 2:1 এর মানে কি? 2:1 এর মানে হচ্ছে মোট লাভ ক্ষতির 3 ভাগের মধ্যে 2 ভাগ কে পাবে? প্রথম জন। প্রথম জন পাবে হচ্ছে এই অংশটা, এবং 3 ভাগের মধ্যে 1 ভাগ অংশ কে পাবে? দ্বিতীয় জন অংশীদার। আশা করি এটা ক্লিয়ার আমাদের কাছে। তারপর বলছে তৃতীয় একজনকে তারা 5 ভাগের 1 অংশ মুনাফা বন্টনের চুক্তিতে নতুন অংশীদার হিসেবে ব্যবসার মধ্যে গ্রহণ করছে। তাহলে ব্যবসার মধ্যে নতুন করে আরও একজনের আবির্ভাব ঘটছে, সে কে? তৃতীয় জন। আর এই তৃতীয় জনকে বলে আনা হয়েছে, এই তৃতীয় জন এই ভদ্রলোক, সে লাভ ক্ষতির কত ভাগের কত অংশ পাবে? লাভ ক্ষতির পাবে সে 5 ভাগের 1 অংশ। আমি কিন্তু এখন পর্যন্ত যোগ বিয়োগ গুণ ভাগ কিচ্ছু করি নাই, জাস্ট প্রশ্নে যে ইনফরমেশনগুলো ছিল, কিভাবে ইনফরমেশনগুলো পড়বেন, কিভাবে ইনফরমেশনগুলো আপনি ফাইন্ড আউট করবেন, সেটা আমি করে দেখাচ্ছি। এরপরে আপনি ম্যাজিক দেখবেন কিভাবে শর্টকাটে আমরা অ্যান্সারটা বের করতে পারি। তাহলে তৃতীয় জন সে লাভ ক্ষতির কত অংশ পাবে স্যার? 5 ভাগের 1 অংশ। তাহলে তৃতীয় জন যদি লাভ ক্ষতির 5 ভাগ করে, তৃতীয় জন যদি লাভ ক্ষতিকে 5 ভাগ করে 1 ভাগ অংশ নিয়ে চলে যায়, 1 ভাগ অংশ কে নিয়ে যাবে? তৃতীয় জন। তাহলে স্যার অবশিষ্ট বা বাকি থাকে কত লাভ ক্ষতির? 5 ভাগের মধ্যে 1 ভাগ কে নিচ্ছে? তৃতীয় জন নিচ্ছে। তাহলে অবশিষ্ট থাকবে কত? অবশিষ্ট থাকবে কত অংশ? অবশিষ্ট থাকবে হচ্ছে 5 ভাগের কত? 4 অংশ। কারণ 5 ভাগের মধ্যে 1 ভাগ কে নিচ্ছে? 5 ভাগের মধ্যে 1 ভাগ নিচ্ছে কে? তৃতীয় জন। তাহলে অবশিষ্ট বা বাকি থাকতেছে কত? অবশিষ্ট বা বাকি থাকতেছে কত? 5 ভাগের 4 ভাগ।
এই যে 5/4 এই 5/4 অংশের দাবিদার কারা কারা? এই 5/4 অংশ দাবিদার কে কে? দাবিদার হচ্ছে প্রথম জন আর হচ্ছে দ্বিতীয় জন। এই প্রথম জনও পাবে 5/4 থেকে একটা অংশ, দ্বিতীয় জনও পাবে 5/4 থেকে কিছু একটা অংশ। সেই অংশটাই আমরা খুঁজে বের করতেছি। আর খুঁজে বের করার টেকনিকটা হচ্ছে এই, আমরা জানি যে প্রত্যেকটা ভগ্নাংশের নিচের অংশটাকে বলে হচ্ছে হর, আর উপরের অংশটাকে বলে হচ্ছে লব। উপরেরটার নাম হচ্ছে লব আর নিচেরটার নাম হচ্ছে হর। সম্ভবত ক্লাস 4-5-এ হর লব আপনারা শিখছিলেন, মনে থাকার কথা। তো আমরা এখানে এই নিচের যেটা হর, এটার কোনো ক্যালকুলেশন করব না, ক্যালকুলেশনটা হবে শুধু উপরের লব দিয়ে ক্যালকুলেশন। হিসাবটা হচ্ছে এই দেখেন প্রথম জনের উপরের মানটা কত? 2। সে পাবে লাভ ক্ষতির কত ভাগের কত অংশ? 5/4 থেকে। তাহলে এখানে উপরের অংশ কোনটা? 4। তাহলে গুণ করেন, এই 2 আর এই 4 গুণ দেন, এই 2 আর এই 4 গুণ দেন, 4 দুগুণে কত হইল? 8। তারপরে এই যে দ্বিতীয় জনের উপরের মানটা কত? 1। সেও পাবে লাভ ক্ষতির কত অংশ? 5/4 থেকে, তারও একটা দাবি আছে। তাহলে এই যে উপরের অংশ 1 আর এই যে সেই 4, এটা দিয়ে গুণ দেন, 1 রে 4 দিয়ে গুণ, 4 1-এ কত হইল? 4। 8 আর হচ্ছে 4। তাহলে আমাদের অ্যান্সারের প্রথম সংখ্যাটা হবে 8, দ্বিতীয় সংখ্যাটা হবে হচ্ছে 4। এই দেখেন মিলতেছে, প্রথম অংশ 8, দ্বিতীয় অংশ কত? 4। এবার 3 নাম্বার অংশ তো বের করাই লাগবে। 3 নাম্বার অংশ বের করব এইভাবে, খেয়াল করে দেখেন এই যে তৃতীয় জন সে লাভ ক্ষতির কত অংশ পাচ্ছিল? সে লাভ ক্ষতির কত অংশ পাচ্ছিল? 1 অংশ পাচ্ছিল। কত অংশ? লাভ ক্ষতির 1 অংশ। এই 1 অংশ এটা আপনি হিসাব করবেন কিভাবে? হিসাব করেন এই যে 2 আর হচ্ছে 1, এই দুইটার যোগফল যেন কত ছিল? 3। এই যে 3, এই 3 দ্বারা আপনি গুণ করেন, এই যোগফলটাকে আপনি গুণ করেন, 2 আর 1-এর যোগফলকে আপনি গুণ করেন উপরের এই মানের সাথে। 2 আর 1-এর যোগফল কত? 3। 3-এর সাথে এই 5/1 অংশের এই উপরের 1 দিয়ে গুণ, 3 1-এ কত হইল? 3। তাহলে মানটা কত হচ্ছে? 8 4 আর হচ্ছে 3। তাহলে সঠিক উত্তর হবে হচ্ছে 8 4 3। এই হচ্ছে অংশীদারদের মান বের করার অ্যান্সার। এই হলো অংশীদারদের নতুন অনুপাত বের করার টেকনিক। আমরা একটু সময় লাগলো, কারণ বুঝিয়ে করছি। আপনি যখন এই ক্যালকুলেশনটা নিজের খাতার মধ্যে 2-3 বার লিখে প্র্যাকটিস করবেন, খুব সহজেই আপনি অ্যান্সারগুলো মিলাই ফেলতে পারবেন। সো এখানে টেনশন করার দরকার নাই, শর্টকাট টেকনিক জাস্ট আমি দেখাই দিলাম। বাট এইটা আপনার জন্য উপকারী তখনই হবে যখন আপনি অঙ্কটা খাতার মধ্যে লিখে প্র্যাকটিস করবেন। অলরেডি আমাদের এখানে কিছু স্টুডেন্ট দেখতে পাচ্ছি, এখানে হচ্ছে সিরিয়ালি একদম কোশ্চানের অ্যান্সার করে লিখে দিয়েছেন। আরিফা জান্নাতুল সম্ভবত, থ্যাংক ইউ আপনাকে উত্তরটা সুন্দর মতো লিখে দেওয়ার জন্য। ওকে, আমি হচ্ছে স্লাইডটা আবার একটু বড় করে নেই, তো বাটটা চাপ লেগে বড় হয়ে গেছে। তাহলে আমরা নতুন অনুপাত বের করা শিখলাম। উত্তরটা ছিল কত? 8 4 আর হচ্ছে 3। এইভাবেই আপনারা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষাতে যে নতুন অনুপাত কি বের করতে বলে, অলরেডি এই প্রশ্নটা আমি বললাম তো, লাস্ট 7 বছরের মধ্যে 6 বারই আসছে নতুন অনুপাত বের করা নিয়ে প্রশ্ন। সো এই টেকনিকে ফলো করবেন, খুব সহজে আপনি অ্যান্সার মিলাই ফেলতে পারবেন। তাহলে আমাদের 10টা প্রশ্ন দেখা হলো। কোশ্চেন নাম্বার 11 দেখি। 11 নাম্বার প্রশ্ন, এটা উৎপাদন ব্যয় থেকে আসা প্রশ্ন। কোনটি পণ্যের খরচে অন্তর্ভুক্ত নয়? পণ্যের খরচে অন্তর্ভুক্ত নয় হচ্ছে প্রধান নির্বাহী কর্মকর্তার বেতন। কারণ প্রধান নির্বাহী কর্মকর্তা যে অফিসার, তার কোনো কাজ নাই পণ্য উৎপাদনের ক্ষেত্রে। ওকে, একটু অপেক্ষা করব, সম্ভবত আমাদের ক্যামেরার ব্যাটারি সম্ভবত শেষ হয়ে গেছে কিনা, আমরা জাস্ট চেঞ্জ করে নিচ্ছি। সবাই একটু ওয়েট করবেন, আমাদের সাথেই থাকেন। সবাই একটু ওয়েট করেন, আমাদের জাস্ট ক্যামেরার ব্যাটারিটা আমরা একটু চেঞ্জ করে দিচ্ছি। ক্যামেরার ব্যাটারিটা চেঞ্জ করলেই একদম ঠিক হয়ে যাবে। একটু ওয়েট করি সবাই, কারণ আমাদের এই স্টুডিওগুলোতে সারা দিন ধরেই তো ক্লাস চলে। আসলে এটা যেহেতু একদম শেষ পর্যায়ের ক্লাস, জাস্ট আমরা ক্যামেরার ব্যাটারিটা রিপ্লেস করে দিচ্ছি। সবাই আমাদের সাথেই থাকেন। ওকে ওকে ওকে, কেউ খুঁজতেছেন সোহেল ভাইকে? হ্যাঁ, আপনারা জানেন আমাদের হচ্ছে আই এডুকেশনের আমাদের ক্যামেরার যেই ফাংশনগুলো যিনি দেখেন, সোহেল ভাই। হ্যাঁ, সোহেল ভাই চলে আসতেছে খুব দ্রুত। ক্যামেরার ব্যাটারি আমরা চেঞ্জ করে দিচ্ছি এখনই।
ক্যামেরা আটকে গেছে, ক্যামেরা আটকে যায়নি, ক্যামেরার ব্যাটারি চার্জ শেষ হয়েছে, জাস্ট পুরাতন ব্যাটারিটা খুলে আপনার নতুন ব্যাটারি লাগাইলেই ক্লাস চলে আসবে। আর হয়তোবা সর্বোচ্চ 5 সেকেন্ড ওয়েট করেন, আমার সাথে সাথে গুনতে শুরু করেন। 5, 4, 3, 2, 1। একটু খেয়াল করে দেখেন তো আসছে কি না, খেয়াল করে দেখেন আসছে কি না। কিছুক্ষণের মধ্যেই আশা করে চলে আসবে, একটু ওয়েট করি সবাই, একটু ওয়েট করি। আমরা ক্লাসের একদম শেষ পর্যায়ে চলে আসছিলাম। আমরা হয়তো বা আর সর্বোচ্চ 5-7 মিনিট ক্লাস নিলে আমাদের ক্লাসটা শেষ হয়ে যেত। তো যারা আছেন লাইভে একটু ওয়েট করবেন, ক্যামেরা আশা করি খুব দ্রুতই ঠিক হয়ে যাবে। শেষের দিকে জাস্ট আপনাদের জন্য যেটা রাখছি আমি, সেটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার জন্য আমাদের প্রয়োজনীয় কিছু গুরুত্বপূর্ণ টপিকের নাম, কিছু গুরুত্বপূর্ণ টপিকের নাম না দেখে ক্লাস থেকে চলে গেলে আপনি লুজার হবেন। যারা এতক্ষণ ধরে ক্লাসটা করছেন একটু অপেক্ষা করবেন, শেষ মুহূর্তে সাজেশানটুকু না নিয়ে আপনি খালি হাতে বাসায় ফেরত যাওয়াটা মনে হয় ঠিক হবে না। ওকে, একটু ওয়েট করি সবাই। আমরা হচ্ছে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ কিছু টপিকের নাম আপনাদেরকে দিয়ে দিব, আর এই টপিকের নামগুলো দেখলেই আপনি হচ্ছে বুঝতে পারবেন কোন কোন বিষয়গুলো আপনাকে খুব ভালো মতো পড়তে হবে। হিসাব বিজ্ঞানের কোন কোন থিওরিটিক্যাল চ্যাপ্টারগুলো থেকে বেশি বেশি করে প্রশ্ন আসে সেগুলো ইনশাল্লাহ আপনাদের সামনে আমরা ডিসক্লোজ করতে যাচ্ছি। সবাই একটু ধৈর্য ধরে অপেক্ষা করি।
ওকে প্রিয় শিক্ষার্থীরা, আশা করি আপনারা এখন বোর্ড ক্লিয়ার দেখতে পাওয়ার কথা। একটু বেশি সময় লেগে গেল আমাদের, আসলে সারাটা দিন ধরে আমাদের ক্লাস চলে, তো একটু টেকনিক্যাল প্রবলেম হতেই পারে, এজন্য আন্তরিকভাবে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আমরা যে কোশ্চেনটা সলভ করছিলাম সেটা ছিল পণ্যের খরচে যে দফাটি অন্তর্ভুক্ত নয়, যে দফাটি অন্তর্ভুক্ত নয় সেটার অ্যান্সার ছিল হচ্ছে প্রধান নির্বাহী কর্মকর্তার বেতন। ওকে, আমরা লাস্ট কোশ্চেনে চলে যাই। লাস্ট প্রশ্ন, কোশ্চেন নাম্বার 12 এমসিকিউ অংশের 12 নম্বর যে প্রশ্ন, এইটা হচ্ছে আমাদের অনুপাত বিশ্লেষণ থেকে আসা প্রশ্ন। খেয়াল করে দেখেন, এই 12 নম্বর প্রশ্নে জিজ্ঞাসা করা হচ্ছে যে তড়িৎ সম্পদের পরিমাণ কত, এই মানটা আপনাকে বের করতে হবে। তড়িৎ সম্পদের মান যদি আপনি বের করতে চান, ওকে খেয়াল করে দেখেন প্রশ্নের মধ্যে কি কি বলে দেওয়া আছে। প্রশ্নের শুরুতেই বলা আছে চলতি সম্পদের পরিমাণ হচ্ছে 1,20,000 টাকা, আর প্রশ্নে আর বলা আছে চলতি মূলধন। আমরা জানি যে চলতি মূলধনের অন্য বাংলা নাম বলা যেতে পারে হচ্ছে কার্যকরী মূলধন। চলতি মূলধন বা কার্যকরী মূলধনের পরিমাণ দেওয়া আছে প্রশ্নে 30,000 টাকা। তাহলে এই প্রশ্নের মধ্যে আপনি শুরুতেই সমাধান করার জন্য যেটা লিখব সেটা হচ্ছে চলতি মূলধনের সূত্র। চলতি মূলধনের সূত্র আমরা জানি, চলতি সম্পদ, এখান থেকে বাদ দিতে হয় হচ্ছে চলতি দায়কে। চলতি সম্পদ থেকে চলতি দায় বাদ দিলে আপনার চলতি মূলধনের পরিমাণ আসবে। যদি আমরা মান বসানো শুরু করি, চলতি মূলধনের পরিমাণ দেওয়া আছে প্রশ্নে 30,000 সমান চলতি সম্পদের পরিমাণ দেওয়া আছে প্রশ্নে 1,20,000 আর মাইনাস চলতি দায়ের পরিমাণ কত, এই মানটা প্রশ্নে দেওয়া নাই। তাহলে চলতি দায়ের পরিমাণ কিভাবে আপনি বের করবেন? হিসাবটা হচ্ছে এই, 1,20,000 টাকা থেকে কত টাকা বিয়োগ করলে বিয়োগ ফলটা হবে কত? 30,000। তাইলে 1,20,000 থেকে যদি আপনি 30,000-এর ডিফারেন্স চিন্তা করেন, 1,20,000 আর 30,000 এর ডিফারেন্সটা হবে হচ্ছে 90,000। তাহলে জাস্ট আপনি প্রথমে একটা বিয়োগ করে বের করে নিচ্ছেন চলতি দায়ের পরিমাণ, যার অ্যামাউন্টটা হচ্ছে 90,000 টাকা। আশা করি এই বিয়োগটা আমরা বুঝতে পারছি। এখানে চলতি দায়ের মান বের হয়েছে 90,000। প্রশ্নে আরেকটা মান দেওয়া আছে, এই যে 0.35, আর বলা আছে অনুপাত 1, এবং এটা কিসের অনুপাত? এটা হচ্ছে তড়িৎ অনুপাত। আমরা যদি একটু বুঝার জন্য তড়িৎ অনুপাতের সূত্র লিখি, তড়িৎ অনুপাতের সূত্র উপরে লিখতে হবে হচ্ছে তড়িৎ সম্পদ, আর ডিভাইডেড বাই নিচে লিখতে হবে কাকে? চলতি দায়। তাহলে চলতি দায় দ্বারা ডিভাইড করব কাকে? তড়িৎ সম্পদকে। প্রশ্নে মান দেওয়া ছিল 0.35 অনুপাত 1, অর্থাৎ তড়িৎ সম্পদের মান হচ্ছে এই 0.35 আর চলতি দায়ের মান হচ্ছে কত? 1। এই 1 দ্বারা বোঝাচ্ছে কাকে? চলতি দায়কে। এবং খেয়াল করেন এই চলতি দায়ের টাকার অ্যামাউন্ট আমরা বের করছি কত? 90,000 টাকা। চলতি দায়ের অ্যামাউন্ট কত? 90,000। চলতি দায়ের অনুপাতের মান কত? 1। তাহলে আমরা লিখতেই পারি প্রশ্ন মতে এই 1 সমান কত? 1 সমান হচ্ছে 90,000। 1 কিসের পরিমাণ? চলতি দায়ের পরিমাণ। আর 90,000 কিসের পরিমাণ? চলতি দায়ের পরিমাণ। তাহলে 1 সমান কত? 90,000। এবারে 90,000কে যদি আপনি 0.35 দ্বারা গুণ করেন, 90,000কে 0.35 দ্বারা গুণ করলেই এই তড়িৎ সম্পদের পরিমাণ আসবে। আমরা যদি অঙ্কটা সমাধান করতে চাই, লাস্ট লাইন অঙ্কের লাস্ট লাইন, এটাই আমাদের শেষ অঙ্ক। আমরা বের করব তড়িৎ সম্পদ। কিভাবে বের করব? 90,000কে কত দ্বারা গুণ করব? 0.35 দ্বারা গুণ করব। 0.35 দ্বারা গুণ করব। এবার মজার ব্যাপার হচ্ছে এই গুণ আপনি কিভাবে করবেন। গুণ করার জন্য হিসাবটা হচ্ছে এই, আপনার দশমিক চিন্তা করার দরকার নাই। আপনি জাস্ট এখানের পূর্ণ সংখ্যা যেগুলো সেগুলাকে গুণ দেন। এখানের পূর্ণ সংখ্যা হচ্ছে 9, আর এখানে কত? 3 আর 5 35। জাস্ট আপনি 35 আর 9 এটাকে প্রথমে গুণ দেন, তারপরে শূন্য হিসাব করে বসানো যাবে, দশমিকে বসানো যাবে। আসেন আমরা একটু গুণ করার চেষ্টা করি। 35কে কত দিয়ে গুণ করব? 9 দিয়ে। তাহলে প্রথমে গুণ করি, এই 9 আর হচ্ছে এই 5, 5 নং কত হয়? 45। 45-এর লিখলাম আমরা 5, হাতে রইল কত আমাদের? 4। তারপরে এই 9-এর সাথে কতকে গুণ? 3কে, 3 নং কত হয়? 27।
27 আর 4 কত হইল 31, 27 আর 4 হইল 31, এই বের হইল 315। জাস্ট আমরা 9 আর 35কে গুণ দিছি। এবার হিসাব করি শূন্য কি কি আছে। দশমিকের আগের যেই শূন্য, এটার কিন্তু কোনো মান নাই, দশমিকের আগের শূন্যের কোনো ভ্যালু নাই। সো এটা হিসাবের মধ্যে আনতে হবে না। 90,000-এ কয়টা শূন্য? 90,000-এ শূন্য কয়টা? 4টা শূন্য। ওকে, এই 315 এর সামনে আপনি 4টা শূন্য বসায় দেন। বসাই দিলাম 4টা শূন্য, আমাদের গুণ করা হয়ে গেছে। মনে রাখা লাগবে দশমিক কিন্তু রয়ে গেছে। এই দেখেন দশমিকের পরে কয়টা ঘর ছিল? 2টা ঘর। তার মানে আপনি এখান থেকে 2 ঘর আগে দশমিক বসাবেন। আপনি 1 ঘর 2 ঘর, জাস্ট 2টা শূন্যের আগে একটা দশমিক বসায় দেন। তাহলে দশমিকের পরের যে শূন্যগুলো, ওগুলো লেখা আর না লেখা কত? সমানই। তাহলে অ্যান্সার কত আসে? অ্যান্সার আসে হচ্ছে 31,500। আর 31,500 দেওয়া আছে অপশন নাম্বার ডিতে। অপশন নাম্বার ডি হবে অ্যান্সার 31,500। আশা করি ক্যালকুলেশনটা আপনাদের সবার বুঝতে পারা উচিত। আশা করি বুঝতে পারছেন। আমরা জাস্ট প্রথমে 35কে 9 দ্বারা গুণ করছি, সিম্পল গুণ। গুণ করার পরে সব শূন্য হিসাব করে বসালাম। দশমিক আছে 2 ঘর, দশমিকের কারণে 2টা শূন্য বাদ দিয়ে দিলাম। দশমিকের কারণে 2টা শূন্য আমরা বাদ দিয়ে দিলাম। 2টা শূন্য বাদ দিয়ে দিলে অ্যান্সার কত হয়? অ্যান্সার হচ্ছে কত? 31,500। আশা করি ক্লিয়ার। তাহলে আমরা এখন পর্যন্ত টোটাল 12টা কোশ্চেন সমাধান করছি। আর এই 12টা কোশ্চেনের মাধ্যমে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার প্রশ্নগুলো কেমন হয়। আশা করি মোটামুটি একটা ধারণা আমাদের সবার হয়েছে। আসেন এবার এখান থেকে আমরা যে বিষয়টা দেখব, যেটা দিয়ে আমি আমার ক্লাসটা শেষ করে যাচ্ছি আজকে যেহেতু প্রথম দিন খুব বেশি আমরা পড়াবো না, জাস্ট আমরা যেটা দেখাবো আপনাদেরকে সেটা হচ্ছে আপনাদের জন্য একটা সাজেশনের কথা বলছিলাম আমি। এই হলো সেই গুরুত্বপূর্ণ টপিকের নাম, গুরুত্বপূর্ণ সাজেশন। এই জায়গাটা যদি আমরা একটু খেয়াল করি, এখানে কিছু হিসাব বিজ্ঞানের গুরুত্বপূর্ণ টপিকের নাম দেওয়া আছে, যেগুলো আপনাদের লাগবে হচ্ছে, যেগুলো আপনাদের বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে। জাস্ট এই টপিকের নামগুলো যদি আমরা একটু দেখে রাখার চেষ্টা করি, যেমন হিসাব বিজ্ঞান তথ্যের ব্যবহারকারী, লেনদেনের প্রকারভেদ, হিসাবের শ্রেণীবিভাগ, মজুদ পণ্য লিপিবদ্ধকরণে ভুলের প্রভাব, ওই যে আমরা শিখছিলাম সমাপনী মজুদ পণ্যকে কম দেখানো বেশি দেখানো ইত্যাদি। তারপরে যে হিসাব সমীকরণ খুবই ইম্পর্টেন্ট একটা টপিক, লভ্যাংশ সম্পর্কিত লেনদেন, আর্থিক বিবরণী ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার, অনুপাত বিশ্লেষণ ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার, তারপর হচ্ছে রেওয়া মিল ইম্পর্টেন্ট চ্যাপ্টার, হিসাব বিজ্ঞানের নীতিমালা। এখানে জাস্ট গুরুত্বপূর্ণ কিছু অধ্যায়ের নাম, কিছু টপিকের নাম লিখে দেওয়া আছে। জাস্ট আপনারা একটা স্ক্রিনশট দিয়ে রাখেন। যারা বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতি নিতে চান তারা থিওরির জন্য এই গুরুত্বপূর্ণ টপিকগুলো পড়লেই আশা করি আপনি ভর্তি পরীক্ষাতে প্রশ্ন কমন পাবেন। সো একটু স্ক্রিনশট নিয়ে রাখেন। সো আজকে আমরা আর কথা বাড়াবো না, এই পর্যন্তই রাখলাম। ইনশাল্লাহ আমাদের আগামীকালকেও সেম টাইমে রাত 8:30টার সময় আমাদের অ্যাকাউন্টিংয়ের আরও একটা গাইডলাইন ক্লাস থাকবে। সেই ক্লাসে আমরা লিখিত কোশ্চেন নিয়ে আলোচনা করব। আজকের ক্লাসে আমরা হচ্ছে এমসিকিউ নিয়ে আলোচনা করছি, এবং এমসিকিউ আলোচনার পাশাপাশি আমরা একটা থিওরির সাজেশন দেওয়ার চেষ্টা করছি আপনাদের। এবং আগামী ক্লাসে আমরা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষাতে এমসিকিউর পাশাপাশি রিটেন অংশে কিভাবে আপনি পূর্ণাঙ্গ নাম্বার পেতে পারেন, কিভাবে আপনাকে প্রশ্নের উত্তরগুলো লিখতে হয়, গত বছরের কোশ্চেনগুলো কী কী আসছিল, বা তার আগের বছরগুলোতে কী কী প্রশ্ন আসছিল, আপনার লিখিত অংশের মধ্যে কি ম্যাথ আসে কি না, ম্যাথগুলো আপনি কিভাবে সমাধান করবেন, ম্যাথ কি পুরাটাই আপনাকে করে দেখাইতে হবে নাকি শুধু উত্তর লিখলেই চলে, এই যে প্রশ্নগুলো, এই সবগুলা প্রশ্নের উত্তর জানার জন্য ইনশাল্লাহ আগামীকালকে অবশ্যই ক্লাসে সবাই হাজির থাকবেন। তো আজকে আমরা আর কথা না বাড়িয়ে সবার সুস্থতা কামনা করছি, এবং সবাই দ্রুত আমাদের ডিইউ আইসিইউ ব্যাচে ভর্তির ব্যাপারে সিদ্ধান্তটা নিবেন, এই মনে আশাবাদ ব্যক্ত করে আমার ক্লাসটা আমরা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।